প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের প্রতিদিনের আয়োজন ইস্পাহানি নিউজ আওয়ার এক্সট্রা দেখার জন্য। প্রকৃতিতে এখন একটু শীতের আমেজ আস্তে আস্তে দেশের, বিশেষ করে দেশের উত্তরাঞ্চলে শীত মোটামুটি এসেছে। ঢাকায় একটু একটু আমরা উপলব্ধি করতে পারছি, কিন্তু রাজনীতিতে আবার একটু নির্বাচনী হাওয়া আছে। ঠিক উত্তাপ বলা যাবে না, নির্বাচনী উত্তাপ যেই অর্থে বলা যেত সেটা ঠিক আমরা পাচ্ছি না। যদিও দেশে ধাপে ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন চলছে, ষষ্ঠ ধাপের নির্বাচন হবে আগামী 31শে জানুয়ারি। কিন্তু পত্রপত্রিকায় দেখছি যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় অনেক জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে যাচ্ছেন, কারণ মাঠে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলির অনুপস্থিতি। প্রধান রাজনৈতিক দল বিএনপি, তারা স্থানীয় সরকার নির্বাচনে যাচ্ছেন না। এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে আলোচনা, সেখানেও বিএনপি আনুষ্ঠানিকভাবে অংশ নিচ্ছে না। বিএনপির একটু কৌশলটা ভালো যে তারা আনুষ্ঠানিকভাবে অংশ না নিলেও তাদের প্রার্থী, যেমন নারায়ণগঞ্জেও অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার মাঠে আছেন, যদিও বিএনপির প্রার্থী হিসাবে না। ইউনিয়ন পরিষদ নির্বাচনে আনুষ্ঠানিকভাবে না থাকলেও মোটামুটি পাওয়া যায়। এই নির্বাচনী হাওয়ার মধ্যে আরেকটু উত্তাপ যুক্ত করেছে যে নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে এবং শেষ হলে নতুন কমিশন গঠন করতে হবে। কিভাবে কমিশন গঠন করতে হবে এটা নিয়ে 5 বছর পর পর একটা বিতর্ক হয় যে আমাদের সংবিধান অনুযায়ী আইন করা দরকার, কিন্তু নির্বাচন কমিশন গঠন হয়ে যাওয়ার পরের 5 বছর আমরা এই আইনের কথাটি একদম ভুলে যাই। যখন হয় তখন সার্চ কমিটি ইত্যাদি ইত্যাদি নানাভাবে এখন রাষ্ট্রপতির আমন্ত্রণে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা চলছে। গতকাল শুরু হয়েছে জাতীয় পার্টি দিয়ে, এবং ধাপে ধাপে সবাইকে আমন্ত্রণ জানানো হবে। কিন্তু সবাই মুখে আইন প্রণয়নের কথা বলেন, কিন্তু 50 বছরেও বাংলাদেশে নির্বাচন কমিশন গঠনের জন্য কোনো আইন হয়নি। এটি এখন পর্যন্ত বাস্তবতা। কিন্তু নির্বাচন কমিশনের মেয়াদ ফুরিয়ে গেলে কমিশন তো গঠন করতেই হবে। সেটা কীভাবে হবে সেটা নিয়ে রাজনীতিতে একটু দ্বিমত আছে। আমরা আজকে পুরো নির্বাচন কমিশন গঠন এবং নির্বাচনী হাওয়া এবং এই যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মানুষের জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে যাওয়া, সেটার ভালো মন্দ সব বিষয় নিয়ে কথা বলবো। আমাদের সাথে আজকে অনেক দিন পরে মোটামুটি ফুল হাউস বলা যায় যে আমাদের স্টুডিওতে 3 জন অতিথি উপস্থিত আছেন। সিনিয়র সাংবাদিক এম এ আজিজ, আছেন বিএনপির সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা, এবং আছেন রাজনীতি বিশ্লেষক সুভাষ সিংহ রায়, এবং যুক্ত আছেন দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি জনাব শ্যামল দত্ত, আপনাকে দিয়েই আলোচনাটা শুরু করতে চাই। দেশের নির্বাচনী হাওয়া এবং নির্বাচন কমিশন গঠন পুরো বিষয়টা নিয়ে একটা আপনি যদি প্রারম্ভিক বক্তৃতাটা দেন, তারপরে আমরা আলোচনাটা নানা দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করব। জনাব শ্যামল দত্ত। ধন্যবাদ প্রবাস। আপনাকে প্রথমে বলে রাখি যে নির্বাচনী হাওয়া যেটি জাতীয় নির্বাচন, সেই অর্থে এখন আসলে সেটা আমি আসলে ইউনিয়ন পরিষদ নির্বাচনটাও সারা দেশে, তো সেটাকে দেশ জুড়ে আমি গত প্রায় 10 দিনের মতো সময় বাংলাদেশের বিভিন্ন একেবারে তৃণমূলে কাটিয়েছি, এবং তাতে বোঝা যায় যে ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে যদিও অনেক জায়গায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় অনেকে নির্বাচিত হয়ে গেছেন, তারপরে একটি নির্বাচনী হাওয়া আছে ইউনিয়ন পরিষদ নিয়ে। আর জাতীয় নির্বাচনের যে ব্যাপারটি আপনি বললেন, সেটা বলতে গেলে প্রক্রিয়াটা শুরু হয়ে গেছে বলা যায়। বিশেষ করে মহামান্য রাষ্ট্রপতি ইতোমধ্যে সংলাপ শুরু করেছেন নির্বাচন কমিশন গঠনের জন্য। ফলে তার মধ্য দিয়ে বলা যেতে পারে যে এক ধরনের প্রক্রিয়াটা শুরু হয়েছে, কারণ নির্বাচন কমিশন একটি প্রধান অর্গানাইজেশন যারা নির্বাচনটি পরিচালনা করেন। যদিও এর আগে নির্বাচন কমিশন যেটি আছে বর্তমানে, যেটি আগামী 14 ফেব্রুয়ারি যে নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হবে, তাদের ভূমিকা নিয়ে কিন্তু নানা প্রশ্ন আছে। বিভিন্ন সময় আমরা দেখেছি তারা যথাযথ দায়িত্ব পালন করেনি। ফলে এই নির্বাচন কমিশন গঠনের প্রক্রিয়াটি কি হচ্ছে, কিভাবে নির্বাচন কমিশন আসবে, কারা নির্বাচন কমিশনে দায়িত্ব পাবেন, এবং সার্চ কমিটি কিভাবে হবে, এ নিয়ে কিন্তু সাধারণ মানুষের এক ধরনের কৌতূহল আছে, এটা বলা যেতে পারে। কিন্তু সেই কৌতূহলটি আমি জানি না যে কিভাবে মিটবে। বিশেষ করে প্রধান বিরোধী দল, যাকে আমরা মাঠের বিরোধী দল বলি, বিএনপি আজকে যে বক্তব্যটি দেখলাম যে তারা এখনো পর্যন্ত আমন্ত্রণ পত্র পায়নি, আমন্ত্রণ পত্র পেলে তারা বিবেচনা করে দেখবে মহামান্য রাষ্ট্রপতির সংলাপে তারা যাবেন কি যাবেন না। ইতিমধ্যে আপনি জানেন যে জাতীয় পার্টি এবং জাসদ এরা গেছেন, এবং সেক্ষেত্রে জাসদ কালকে যাবে, জাতীয় পার্টি গতকাল গিয়েছে। কালকে যাবেন, হ্যাঁ, জাতীয় পার্টি গেছে, জাসদ আগামীকাল যাবে। এই প্রক্রিয়াতে একটি কনসেনসাস হবে কিনা সেটা নিয়ে কিন্তু আমার সন্দেহ আছে। আমার মনে হয় যে এখানেও হয়তো সেই আমাদের রাজনীতির যে বিরোধের জায়গাটি, সেটি কিন্তু বহাল থাকবে বলে মনে হয়। তবে তারপরেও মহামান্য রাষ্ট্রপতি উদ্যোগ নিয়েছেন, মানে একটা গ্রহণযোগ্য নির্বাচন কমিশন
গঠন করা এখন বড় চ্যালেঞ্জ। কারণ আহ, নির্বাচন কমিশনের কিন্তু মানে নির্বাচনের প্রধান ইনস্ট্রুমেন্ট কিন্তু নির্বাচন কমিশন। সেক্ষেত্রে তারা কি রোল প্লে করে সেটা দেখার বিষয়। আপনি জানেন যে এর আগে আজকেও আমরা দেখলাম যে মাহবুব তালুকদার চট্টগ্রামে গিয়েছিলেন। তিনি খুব ইন্টারেস্টিং একটা বক্তব্য রেখেছেন যে দেশে একটা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনের সংস্কৃতি তৈরি হয়ে গেছে। তো সেটা যাতে না হয় এমন একটা পরিবেশ তৈরি করা যাতে একটি নির্বাচনী আমেজ তৈরি হয় এবং নির্বাচনটা হয় অন্তত বিনা প্রতিদ্বন্দ্বিতায় না। তো সেই জায়গাটি নিশ্চিত করার দায়িত্ব নির্বাচন কমিশনের কিছুটা, এবং নির্বাচন কমিশন কারা আসবে সেটা এখনো বলা যাচ্ছে না। ফলে অনেক বড় চ্যালেঞ্জ রয়ে গেছে। আর আমার যেটা মনে হয় প্রবাস, যে আগামী নির্বাচনটি অনেক চ্যালেঞ্জিং হবে। স্পেশালি গতবারের নির্বাচন বা তার আগের নির্বাচনের সাথে এবারের নির্বাচন অনেক বেশি পার্থক্য হবে। সরকারও চাইবে যে সকল দলের অংশগ্রহণে একটি নির্বাচন, কিন্তু একই সঙ্গে যে চ্যালেঞ্জ গুলো আছে একটি সবার অংশগ্রহণে নির্বাচন হওয়া, সেটি কিন্তু এত সহজ বিষয় না। আমরা এর আগে নির্বাচন দেখেছি, যে নির্বাচনগুলো নিয়ে অনেক বিরোধী দলগুলোর অনেক নানা মন্তব্য আছে। তো আশা করি যে এটি গঠনের প্রাথমিক প্রক্রিয়া যেটি, সেটি হচ্ছে একটি নির্বাচন কমিশন, এবং সেটি মহামান্য রাষ্ট্রপতি সংলাপের মধ্য দিয়ে সার্চ কমিটি হবে, এবং বিদ্যমান আইনে যা আছে সেটা নিয়ে কতদূর একটা সবার কাছে গ্রহণযোগ্য প্রক্রিয়া তৈরি করতে পারেন, সেটা একটা বড় চ্যালেঞ্জ কিন্তু থেকে যাচ্ছে। আর সামনে কিছু সিটি কর্পোরেশন নির্বাচন আছে, আপনি জানেন, যেটি আপনি একটু করে ভূমিকাতে বললেন যে বিএনপি সরাসরি অংশগ্রহণ না করলেও পরোক্ষ বা প্রত্যক্ষ ভাবে করছেন। যেমন ধরুন আমরা নারায়ণগঞ্জে দেখছি যে বিএনপির প্রার্থী কিন্তু আছে, যদিও তিনি বিএনপি থেকে হয়তো মনোনীত না, কিন্তু তিনি নির্বাচন করছেন। তৈমুর আলম খন্দকার আওয়ামী লীগ একজনকে মনোনয়ন দিয়েছে, ফলে নির্বাচনটা ওখানে জমে উঠবে আমার ধারণা, যদি শেষ পর্যন্ত তিনি থাকতে পারেন। তৈমুর আলম খন্দকার এর আগের বার শেষ মুহূর্তে এসে মধ্যরাতে জি। দলীয় নির্দেশে তাকে উইথড্র করতে হয়েছিল। এবার যাতে না হয়, অন্তত নির্বাচনটা একটা হবে, প্রতিদ্বন্দ্বিতামূলক হবে যদি উনি থাকেন, আমার ধারণা। অন্যদিকে আরো যে নির্বাচনগুলো আছে, সেটি আপনার বিভিন্ন ইউপি নির্বাচন ও বিএনপি প্রার্থীরা স্বতন্ত্র হিসাবে বা ভিন্নভাবে অংশ নিচ্ছেন। এখন এই পুরো নির্বাচনী পরিবেশটা নিয়ে বিএনপি কিন্তু কি অবস্থান নেয় সেটি খুবই একটা কৌতূহলের বিষয়। দেখা যাক শেষ পর্যন্ত সংলাপে তারা অংশ নেয় কিনা বা তাদের অভিমত দেয় কিনা। আমার ধারণা তারা যদি যায় মহামান্য রাষ্ট্রপতি সংলাপে, সুনির্দিষ্ট কিছু অভিমত দেবে, এবং তার প্রেক্ষিতে কি কি পদক্ষেপ মহামান্য রাষ্ট্রপতি নেন সেটা কিন্তু দেখে পরবর্তীতে একটা পরিস্থিতি তৈরি হবে বলে আমার ধারণা। জি, জনাব শ্যামল দত্ত, আপনাকে অনেক ধন্যবাদ। ব্যারিস্টার রুমিন ফারহানা, শ্যামল দত্ত যে কথাগুলো বললেন, যেমন উনি আপনাদের দল মানে আপনার দল বিএনপিকে অভিহিত করেছেন মাঠের বিরোধী দল হিসাবে, কারণ সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টি, কিন্তু মাঠের বিরোধী দল হলেও মাঠে আপনাদের উপস্থিতিটা কিন্তু অফিসিয়ালি ঠিক সেভাবে দৃশ্যমান না। যাক, সেটা আলাদা কথা। কিন্তু উনি যেইখানে শেষ করলেন, আমি সেখান থেকে যদি আসি, যে আপনারা কি রাষ্ট্রপতির যে সংলাপ গতকাল শুরু হয়েছে, সেই সংলাপে এখনও আপনার আমন্ত্রণ পাননি, কিন্তু আমরা জানি যে এটা ধাপে ধাপে হবে, আপনারা পাবেন। আপনারা কি অংশ নেবেন? দেখুন, এখনই এটা বলা যাচ্ছে না, এটা দলীয় সিদ্ধান্ত। দলের অ্যাক্টিং চেয়ারম্যান আছেন, আমাদের স্থায়ী কমিটি আছে, তারা সিদ্ধান্ত নেবেন যে সংলাপে যাওয়া হবে কিনা। তবে একটা কথা তো খুব পরিষ্কার, যে এই সংলাপে বিএনপি অংশ নেক বা না নেক, এই যে সার্চ কমিটির মধ্যে দিয়ে নির্বাচন কমিশন গঠন করা, এই পুরো প্রক্রিয়াটি অসাংবিধানিক। আমাদের সংবিধানে 118 অনুচ্ছেদে খুব পরিষ্কারভাবে বলা আছে যে আইন প্রয়োগ করে নির্বাচন কমিশন গঠন করতে হবে, অর্থাৎ নির্বাচন কমিশনটি গঠিত হবে আইনের মাধ্যমে। আইন ছাড়া কোনো নির্বাচন কমিশন গঠন সম্ভব না। যেমন বিচারপতি নিয়োগের ব্যাপারেও কিন্তু অনেকে বলে থাকেন, কিন্তু বিচারপতি নিয়োগের কিন্তু আরও অপশন আছে। যদি আপনি সুপ্রিম কোর্টে 10 বছর প্র্যাকটিস করেন কিংবা বিচার বিভাগের সঙ্গে যুক্ত থাকেন 10 বছর, তাহলে আপনি সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ পেতে পারেন। এখানে আইন করাটা ম্যান্ডেটরি না, ইট ইজ ওয়ান অফ দি অপশনস। কিন্তু নির্বাচন কমিশন গঠন সংবিধান অনুযায়ী আইন ছাড়া কোনোভাবেই সম্ভব নয়। তারপরও আমরা দেখেছি যে এর আগে দুটি নির্বাচন কমিশন এই সার্চ কমিটির মাধ্যমে গঠিত হয়েছে, এবং তারা যে নির্বাচন আয়োজন করেছে 2014 এবং 2018, অতি বিতর্কিত দুটি
নির্বাচন। 2014 নির্বাচনে দেখা গেছে 153টি আসনে সংসদ সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছে, অর্থাৎ একটি সরকার গঠিত হয়ে গেছে প্র্যাকটিক্যালি কোনো নির্বাচন ছাড়া। এবং 2018 নির্বাচনটিও কিন্তু আপনি মাঠের বিরোধী দল বা বিএনপির কথা সরিয়েই রাখেন, আপনি মহাজোটের শরিকদের বক্তব্য যদি দেখেন, আপনি সুজন বা টিআইবির বক্তব্য দেখেন, বা আপনি বিদেশি গণমাধ্যম বা বিদেশি গবেষণা সংস্থাগুলোর যে র্যাঙ্কিং সেগুলো দেখেন, আপনি দেখবেন যে 18 নির্বাচনটিও অত্যন্ত কলঙ্কিত একটি নির্বাচন। সুতরাং সার্চ কমিটির মধ্যে দিয়ে কী ধরনের নির্বাচন কমিশন গঠিত হয় সেটা আসলে আর বলবার কোনো অপেক্ষা রাখে না। এবং আমাদের যে 4টা মোটা দাগে গ্রহণযোগ্য নির্বাচন হয়েছিল প্রত্যেকটাই কিন্তু সার্চ কমিটি দিয়ে গঠিত হয়নি, তার কোনোটাই হয়নি। 91, 96, 2001 বা 2008-এর যে নির্বাচন কমিশনগুলো, কিন্তু সেই সময় নির্বাচনগুলো মোটামুটি গ্রহণযোগ্যতা পেয়েছিল, কারণ সেই সময় নির্বাচনকালীন সরকারটি কোনো দলীয় সরকার ছিল না। এবং এই জায়গাটিতেই কিন্তু বিএনপির মূল দাবি যে আমাদের নির্বাচন কমিশন কাকে দিয়ে গঠিত হচ্ছে তার চেয়েও অনেক গুরুত্বপূর্ণ হচ্ছে নির্বাচনকালীন সময় কোন সরকার থাকবে। আপনি দেখেন 96 সালে যে 176 দিন হরতাল করা বা গান পাউডার দিয়ে মানুষ মারা শেরাটনের সামনে, সেই যে তীব্র আন্দোলন আওয়ামী লীগের, হ্যাঁ, সেই আন্দোলনটা কিন্তু নির্বাচন কমিশন গঠন নিয়ে ছিল না, সেটা ছিল নির্বাচনকালীন সরকার গঠন নিয়ে। নির্বাচনকালীন সরকারটি কেমন হবে, তার চরিত্র কি হবে, কারা থাকবে সেই সরকারে, সেটা নিয়ে। এবং এটি প্রমাণিত সত্য যে বাংলাদেশে আসলে দলীয় সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন করবার যে ট্রেন্ড বা যেই সেট আমরা বলবো, সেটা কিন্তু আমরা এখনো চালু করতে পারিনি। এটা আমাদের দুর্ভাগ্য, কিন্তু এটাই হচ্ছে বাস্তবতা। যে কারণে সুপ্রিম কোর্টে যখন রায় গেল তখন কিন্তু তারাও বলেছিল যে দিস ইজ নট দ্য টাইম, পরবর্তী দুটো নির্বাচন আসলে এখনো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হওয়া উচিত, কারণ আমাদের সেই রাজনৈতিক সংস্কৃতি এখনো গড়ে ওঠেনি যে একটা দলীয় সরকারের অধীনে আমরা একটা সুষ্ঠু নির্বাচন পাবো। আমি যদি জাতীয় নির্বাচনকে সরিয়েও রাখি, আপনি আপনার সূচনা বক্তব্যে স্থানীয় নির্বাচন নিয়েও কিছু কথা বলছিলেন যে একেবারে শেষের টায়ার ইউনিয়ন পরিষদের যে নির্বাচনগুলো হচ্ছে, 6 ধাপের এই নির্বাচন, এর মধ্যে প্রথম 5 ধাপে 348 জন চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছে এবং অসংখ্য মেম্বার বিনা প্রতিদ্বন্দ্বিতায় হচ্ছে। এবং বলা হয় যে বাংলাদেশের নির্বাচন এখন কুমিল্লার লাকসাম আর চট্টগ্রামের রাউজান মডেলে হচ্ছে, কারণ লাকসামে দেখা গেছে চেয়ারম্যান সদস্য সহ 65 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায়, আর রাউজানে 162 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায়, 168 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। এখন বিনা প্রতিদ্বন্দ্বিতা কনসেপ্টটা কিন্তু সংবিধানের সঙ্গে যায় না, সাংঘর্ষিক, কারণ বলা হয় যে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হতে হবে। এখন প্রত্যক্ষ ভোট হতে হলে তো আপনাকে আসলে বিনা প্রতিদ্বন্দ্বিতার জায়গা নাই। তো এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে আমরা, যেখানে একটা স্থানীয় সরকারের সবচেয়ে নিচের টায়ারের নির্বাচনটিও আর নির্বাচন যাকে বলে সেই অর্থে এনশিওর করতে পারছি না, সেখানে জাতীয় নির্বাচনের ক্ষেত্রে তো এটা একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে যে এই সরকারের অধীনে আসলে কি ধরনের জাতীয় নির্বাচন হতে যাবে। এবং নির্বাচন কমিশন গঠন নিয়ে এখন যত আলাপ হচ্ছে, এই আলাপগুলো আসলে আমার কাছে অপ্রয়োজনীয় মনে হয়। অপ্রয়োজনীয় মনে হয় এ কারণেই যে 5 জন ফেরেশতা নিয়ে যদি আপনি নির্বাচন কমিশন গঠন করেন, বিএনপির ভাষায় আমি বলছি, 5 জন ফেরেশতা নিয়েও যদি আপনি নির্বাচন কমিশন গঠন করেন, কোনো লাভ হবে না তাতে। এবং নির্বাচন কমিশন তার পাওয়ার এক্সারসাইজ করতে গেলে, যাদের মধ্যে দিয়ে তার ক্ষমতা পাওয়ার এক্সারসাইজ করতে হবে, তারা প্রত্যেকেই সরকারের অধীনে। এবং গত কয়েক বছরে আমরা নির্বাচন কমিশনের যে সংস্কৃতি দেখেছি, তাতে এটা নির্বাচন কমিশনকে আলাদা একটা সাংবিধানিক প্রতিষ্ঠান মনে হয়নি, মনে হচ্ছে সরকারেরই একটা মন্ত্রণালয়। এবং দেখা গেছে যে নির্বাচন কমিশনাররা মেজরিটি একেবারেই সরকারের ভাষায় কথা বলছেন। আমরা এই যে স্থানীয় সরকারে যে নির্বাচনগুলো হচ্ছে এখন, ইউনিয়ন পরিষদ নির্বাচন, এর মধ্যে শতাধিক আওয়ামী লীগের নিজস্ব মানে প্রার্থীর সঙ্গে স্বতন্ত্র প্রার্থী বা আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর কোন্দলে শতাধিক প্রাণ হারিয়েছে। এই বছর প্রথম 10 মাসে নির্বাচনী সহিংসতায় 4 সহস্রাধিক মানুষ আহত হয়েছে। তো এইরকম একটা সহিংসতাপূর্ণ অবস্থা, যেখানে আপনি বলছেন মাঠের বিরোধী দল অংশই নেয়নি, সেই রকম একটা অবস্থায় দেখা যাচ্ছে আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগের বিদ্রোহী, আওয়ামী লীগ বনাম স্বতন্ত্র, আওয়ামী লীগ বনাম জাতীয় পার্টি, কিংবা আওয়ামী লীগ বনাম অন্যান্য যে ছোট দলগুলো আছে তাদের প্রার্থী, একটা সহিংস পরিবেশ। এবং এই সহিংসতা বন্ধ করবার জন্য কোনো রকমের কোনো উদ্যোগও কিন্তু আমরা নির্বাচন কমিশনের তরফ থেকে নিতে দেখিনি। এটা অত্যন্ত আনফর্চুনেট। অন দি আদার হ্যান্ড আমরা দেখেছি যে প্রধান নির্বাচন কমিশনার বা সিইসি বলছেন যে পাহারা দিয়ে সহিংসতা ঠেকানো যাবে না, ইসি সচিব বলছেন যে কেন্দ্রে কেউ মারা যায়নি। তো এই কথাগুলো কিন্তু এক ধরনের আমি বলবো যে এক ধরনের উস্কানিমূলক, বা এক ধরনের যেন সহিংসতা হওয়া বা নির্বাচন ঘিরে কারো মৃত্যু হওয়াটা খুব স্বাভাবিক একটা এবং এখানে কমিশনের বা সরকারের আসলে কিছু করার নেই। আমার ছোট্ট দুইটা সম্পূরক প্রশ্ন। একটা হলো যে
আপনি যেটা বলছেন যে নির্বাচন কমিশন গঠনের যেই এখন যে প্রক্রিয়াটি চলছে সেটি অসাংবিধানিক, আমি একদম। আপনার সাথে একমত। কিন্তু আপনি যেই দলের সাথে যুক্ত আছেন সেই দলটিও দীর্ঘদিন বাংলাদেশে ক্ষমতায় ছিল। এই 50 বছরে মানে এই নির্বাচন কমিশন গঠনের জন্য কোনো আইন প্রণয়ন না হওয়া, এটা দায় যেমন আওয়ামী লীগ আছে তেমন বিএনপিকেও নিতে হবে। বিএনপির সুযোগ ছিল আইন প্রণয়নের, এটা একটা। আর হলো যে আপনারা যেটি বলছেন যে নির্বাচন কমিশন গঠন বা সরকার পদ্ধতি যাই হোক, সেই কথাগুলোতে আপনার রাষ্ট্রপতির আমন্ত্রণে গিয়ে সুযোগ আছে আপনাদের বলার। সেটিও তো মানে সেটি বলার জন্য তো যেতে পারেন রাষ্ট্রপতির কাছে। দেখুন, আপনার প্রথম প্রশ্নটির উত্তরে বলতে হয় যে বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি প্রত্যেকেরই যার যার অবস্থান থেকে আইন করবার যে দায়টা সেটা তো স্বীকার করতেই হয়। তবে একই সঙ্গে এটাও মনে রাখতে হবে যে বাংলাদেশের 50 বছরের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ক্ষমতায় কিন্তু আওয়ামী লীগ, এবং আওয়ামী লীগ এককভাবে 21 বছর ক্ষমতায়, এবং তার দোসর জাতীয় পার্টিকে যদি আপনি ধরেন সাথে তাহলে 31 বছর। সুতরাং দায়টা কিন্তু অনেক বেশি আওয়ামী লীগের ঘাড়ে যায়, এবং একাধিক ক্রমে 3 টার্ম আওয়ামী লীগ কিন্তু এখন ভোটে, বিনা ভোটে, ম্যান্ডেট ছাড়া, ম্যান্ডেট সহ ক্ষমতায় আছে। তো এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে আওয়ামী লীগ যদি বলে তারা আইন করতে পারেনি, কারণ সংসদে তো আমিও বসছি গত 2 বছর ধরে, এবং আমি দেখছি যে কত তুচ্ছাতি তুচ্ছ বিষয়ে আওয়ামী লীগ আইন বিল নিয়ে আসছে এবং সেটা সংসদে পাশও হয়ে যাচ্ছে, এবং সংসদে যেহেতু ব্রুট মেজরিটি আওয়ামী লীগের, সুতরাং আওয়ামী লীগ চাইলে এই দীর্ঘ সময় আইন করতে পারতো না, এটা কিন্তু বিশ্বাসযোগ্য নয়। এমনকি আমাদের এই 1 মাস আগেই কিন্তু সুজন থেকে বিশিষ্ট নাগরিকরা গিয়েছিলেন, আইনমন্ত্রীর সঙ্গে কথা বলেছিলেন, এবং তখন কিন্তু আইনমন্ত্রী আইন করবার প্রয়োজনীয়তাটা অস্বীকার করেননি। তিনি বলেছেন হ্যাঁ, সাংবিধানিকভাবে একটা বাধ্যবাধকতা আছে আইন করবার। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, যেখানে আমরা বাতিঘর বা বিশ্ববিদ্যালয় স্থাপন ইত্যাদি নানান আইন প্রতিনিয়ত করছি, সংসদ বসলেই আইন পাশ হচ্ছে, সংসদ বসলেই আইন পাশ হচ্ছে, তো সেখানে কেন আমরা নির্বাচন কমিশন গঠনের একটা আইন করতে পারছি না? 1 আর 2 হচ্ছে, আপনি যেটা আপনার দ্বিতীয় প্রশ্নটি কি ছিল? দ্বিতীয় প্রশ্নটি যে আপনারা যে মানে মানে তত্ত্বাবধায়ক সরকার বা মানে সরকার ব্যবস্থা, সেটাও তো রাষ্ট্রপতির কাছে গিয়ে বলার জন্য তো রাষ্ট্রপতির যেতে কাছে পারে। বলার ব্যাপারে যেটা আমার উত্তর খুব পরিষ্কার, যে আমাদের সংবিধান কিন্তু রাষ্ট্রপতিকে খুব বেশি ক্ষমতা দেয় না। আমাদের সংবিধান অনুযায়ী প্রধান বিচারপতি এবং প্রধানমন্ত্রীর নিয়োগ ছাড়া রাষ্ট্রপতির হাতে তেমন আর কোনো ক্ষমতা নেই, এবং এই দুটি নিয়োগও খুব মানে আপনারা মেকানিক্যাল। বলার অনেকগুলো স্কোপ আছে বা অনেকগুলো রাস্তা আছে, সংসদে, বাইরে, রাজপথে, বঙ্গভবনে গিয়ে বলার, মানে রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তির কাছে বলার সুযোগ উনি আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছেন, সেটাই বলছি। পদটা খুবই অলংকরিক, উনি এবং উনি খুবই অর্নামেন্টাল একটা পোস্টে আছেন, সুতরাং ওনাকে বলাই যায়, এবং ওনার কান পর্যন্ত যে কথা যায়নি তা তো নয়, কারণ সর্বক্ষণিক এই কথাগুলো হচ্ছে, আমাদের টক শোতে হচ্ছে, আমরা মাঠে বলছি, মিটিং এ বলছি, সেমিনারে বলছি, এবং বিশিষ্ট নাগরিকরাও বলছেন যে যদি একটা সুষ্ঠু নির্বাচন হতে হয় তাহলে বাংলাদেশের রাজনৈতিক যে বাস্তবতা, তাতে আসলে দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। জি, আপনাকে অনেক ধন্যবাদ। জনাব এম এ আজিজ, যে কথাটি আমি আপনার কাছে যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া, ব্যারিস্টার রুমিন ফারহানা বলছেন যে এটা সংবিধানের মূল স্পিরিটের পরিপন্থী, কারণ সংবিধানে বলা আছে যে প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হবে। আবার এটাও যদি সুযোগ যে কেউ যদি অংশ না নেয়, যেমন নির্বাচন কমিশনকে যখন বলা হয় তারা কিন্তু এই কথাটা বলে, তাদের যুক্তিটা ফেলে দেওয়ার মতো না, যে কেউ যদি নির্বাচনে না আসে, আমি তো জোর করে কাউকে, ধরেন আপনি নির্বাচনে দাঁড়িয়েছেন, আপনার ভয়ে কেউ প্রতিদ্বন্দ্বিতা করতে আসলোই না, নির্বাচন কমিশনে জোর করে ব্যারিস্টার রুমিন ফারহানাকে আপনার বিরুদ্ধে দাঁড় করাতে পারবে না। তো ফলে এটাও কিন্তু সুযোগ আছে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হওয়ার। কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হওয়ার সংখ্যাটা, যেমন আজকে আমি পত্রিকায় প্রথম আলোতে বোঝা যে প্রায় 10% জনপ্রতিনিধি এই ইউনিয়ন পরিষদে বিনা প্রতিনিধি হয়ে গেছে। সেই কারণে বিনা প্রতিনিধি নির্বাচিত হওয়াটা অসাংবিধানিক না, হয়তো সংবিধানের মূল স্পিরিটের পরিপন্থী, কিন্তু অসাংবিধানিক বলা যাবে না। কিন্তু সংখ্যাটা বেড়ে যাওয়াটা একটু মানে শঙ্কার বটে। সেইটা মানে আমাদের এই সংস্কৃতিটা গত কয়েক বছরে এমন পাল্টে গেল কেন, যে বিনা প্রতিনিধি হয়ে যাচ্ছে কোনো নির্বাচন? আগে তো আমরা দেখতাম যে অনেক জমজমাট নির্বাচন হতো। ধন্যবাদ আপনাকে। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় কোনো নির্বাচনে প্রতিদ্বন্দ্বী থাকবে না, এটা আশা করা যায় না। হওয়া উচিত না। আপনি বললেন যে সংবিধানের স্পিরিটের পরিপন্থী, যেটা ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, আমি তার সাথে একমত পোষণ করেছি। একমত। স্পিরিটের সেখানে বলাই আছে সংবিধানে যে নির্বাচিত প্রতিনিধি, অর্থাৎ নির্বাচনের বাইরে কিন্তু বলা নাই। এখন বললেন কেউ অংশগ্রহণ করলো না, তাহলে বিনা প্রতিদ্বন্দ্বিতা হবে। এই পরিস্থিতিটা কেন হলো? গণতান্ত্রিক শাসন ব্যবস্থাতে এই পরিস্থিতিটা হওয়ার কথা না। বিএনপি যাচ্ছে না, ব্যারিস্টার রুমিন ফারহানাদের আমি দায়িত্ব তো আছে। বলছি, জি। আমিটাই বলছি, আমি যেটা আগেও বলেছি যে এই আওয়ামী লীগ আর দেশ স্বাধীনতার আওয়ামী লীগ এক নয়। এই আওয়ামী লীগ আপনার স্বাধীনতার প্রস্তাবনার মধ্যে নাই। এই আওয়ামী লীগ সংবিধানের ঘোষণাপত্রের সাথে নাই। এই আওয়ামী লীগ স্বাধীনতার সংবিধানের প্রস্তাবনার অঙ্গীকারের মধ্যে নাই।
এবং বহু দল আছে নামে, ক্রিয়াশীল একমাত্র সরকারি দলও না, সরকার চালান হচ্ছে আমলারা। অর্থাৎ চরিত্রটা কিন্তু সরকারের পাল্টে গেছে। সেই অবস্থায় আপনি যখন ইলেকশন হয়, নির্বাচন হয়, সেখানে যে নির্বাচন হয় সেখানে আপনি প্রার্থীদের ভাষাগুলো দেখেছেন যে আপনি ভোট নৌকায় না দিলে কবরে জায়গা পাবেন না, ভোট না দিলে মসজিদে নামাজ পড়তে পারবেন না, কত রকম টেরোরাইজ করা। ইলেকশন কমিশন কোনো শব্দ করেছে? তাদের ক্রুসিফাই করেছে? আওয়ামী লীগ থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে? হয় নাই। সুতরাং টেরোরাইজ করে ফেলা হয়। সুতরাং সাধারণভাবেই আগে যে গণ্যমান্য লোকগুলো এই যে লোকাল গভর্নমেন্টে যে প্রার্থী হতো, সেই সুযোগ যেমন প্রতীক দেওয়ার ফলে নাই, তেমনি প্রার্থীগুলো যে পরিস্থিতি তৈরি করে ফেলে, সেখানে কিন্তু ধরেই নেওয়া হয় যে নৌকা প্রতীক পাওয়া মানেই নির্বাচিত। সুতরাং সেখানে দেখবেন কোন যত জায়গায় দেখেন যে সরকারি দল, নৌকা প্রতীক এবং তাদের প্রতিদ্বন্দ্বীর ওই বিদ্রোহী ভিতরের সংঘাত এবং নৌকা পেলেই জয়, এটা কিন্তু অন্তত এইবারের ইউপি নির্বাচনে এমন নিশ্চয়তা নেই, কারণ এবার অনেক বিদ্রোহী প্রার্থী সব মিলে প্রায় 600 ইউপি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। আর কত চান? আর কত চান? এর অর্থই হচ্ছে একটা ভীতিকর পরিস্থিতি ছিল বলেই তো এরকম হয়। হয় কাউকে ভয় দেখানো হয়, অথবা কেউ সাহস করে না, অথবা বিএনপি অফিসিয়াল ইলেকশনে যায় নাই। যত যাই বলেন বিরোধী দল সংসদে জাতীয় পার্টি হবে, এটা তো মানতেই হবে। যেটা মাঠে বলেন আর জাঠেই বলেন, সমর্থকের দিক থেকে তো বিএনপি একটা সবচেয়ে শক্তিশালী দল, এটা তো অস্বীকার করা যাবে না। কিন্তু সেই স্পেস তো দেওয়া হচ্ছে না। বহুদলীয় গণতন্ত্রের যে সংজ্ঞা অনুযায়ী তো দেশ চলছে না। এখন বহু দল আছে, এখন ক্রিয়াশীল কেউ নাই। যেমন টিআইবি রিপোর্ট দিছে, কেউ তো প্রতিবাদ করছে না যে সংসদে 5% হচ্ছে রাজনীতিবিদ আর 61% হলো ব্যবসায়ী। তো এখন তো ব্যবসায়ীরা দেশ চালাচ্ছে, মাথার উপরে প্রধানমন্ত্রী পলিটিশিয়ান, স্পিকার পলিটিশিয়ান, প্রেসিডেন্ট বসে, তারা তো আর এক্সিকিউট করে না কোনো কিছু, যার ফলে প্রধানমন্ত্রী নির্দেশ দেয়, মাঠে কিন্তু বাস্তবায়ন হয় না। কারণ সরকার পুরোটা কিন্তু দখল হয়ে রয়েছে আমলা এবং ব্যবসায়ীদের হাতে। সুতরাং রাজনীতিবিদদের হাতে তো প্রথমে ফেরত আসতে হবে। এখন ধরেন নির্বাচন কমিশন যত শক্তিশালী করেন, সারা বাংলাদেশের বাছাই করার সবচাইতে শক্তিশালী লোক দিয়ে করেন, কাজ হবে না। যেমন 54 জন বিশিষ্ট নাগরিক কিন্তু যে প্রস্তাবনা করেছিল আইন করা, প্রথম যে আইন করার প্রস্তাবটা সারা দেশে আলোচিত হচ্ছে, 54 জন বিশিষ্ট নাগরিক প্রথমে আইন চায়। তার সাথে আরেকটা শর্ত দিয়েছে কিন্তু, যে আপনার আমলার সংস্কার লাগবে। কারণ ভারতের ইলেকশন কমিশনে এত আইন নাই। রাষ্ট্রপতি চিফ ইলেকশন কমিশন এবং প্রদেশের চিফ ইলেকশন কমিশন নির্বাচন করে ছেড়ে দেয়। তারা ওখানে প্রশাসন দিয়ে নির্বাচন করে, প্রশাসন পলিটিসাইজ না। তাই পারে বাংলাদেশে ইলেকশন কমিশন ইলেকশন করবে কি করে? প্রশাসন তো প্রত্যেকটা ইউনো পর্যন্ত হচ্ছে হাইলি পলিটিক্যাল। সুতরাং আপনি ইলেকশনটা নিরপেক্ষ হবে কি করে? সুতরাং প্রশাসন তো সংস্কার লাগবে। তাছাড়া তো নির্বাচন যতই বলেন, এই যে এখন যে সংলাপ হচ্ছে, তখন সবচেয়ে নিরপেক্ষভাবে বাছাই করে আপনার একটা ইলেকশন কমিশন 5 জনের করা হলো, তাতেও কোনো কাজ হবে না। কারণ আপনি যদি প্রশাসন সংস্কার না করেন, সরকার যদি নিরপেক্ষ নির্বাচনে আন্তরিক না হয়, অর্থাৎ তাছাড়া এই নির্বাচন কমিশন এটা সম্ভব না। আর এখন যে পরিস্থিতি, তাতে করে নির্বাচন কমিশন গঠনের চাইতেও সবচেয়ে গুরুত্ব দেওয়া উচিত যে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য প্রথম কথা হচ্ছে নির্বাচন কমিশনের প্রতি আস্থা ফিরে আনা। দ্বিতীয়ত ভোটারদের কাছে এবং জনগণের কাছে নিরপেক্ষ নির্বাচন হবে সেই আস্থা ফিরে আনা, এবং ভয়ের যে পরিস্থিতি দূর করতে হবে। স্বাধীনভাবে যার ভোট সে দিতে পারবে, এটা নিশ্চিত করতে হবে এবং সবাই প্রার্থী হতে পারবে। হ্যাঁ, সেই পরিস্থিতিটা তো আলামত হচ্ছে না। যেমন রাজনীতিবিদরা, বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, কেউ তো কথা রাখে না। আপনি দেখেন 3 জোটের রূপরেখা, সেখানে আপনি ওয়েবসাইটে দেখেন সব বলা আছে, কেমন করে ইলেকশন হবে, কেমন করে একটা রাজনীতিবিদ কথা বলবে, কেমন করে আচরণ করবে, কিছুই তো মানে না। নির্বাচন কমিশন খালি নামকস্তের ঘোষণা করে ওই 3 জোটের রূপরেখা তারা যে স্বাক্ষর করেছিল, সেইটা রাজনীতিবিদদেরকে, আওয়ামী লীগ, বিএনপিকে এবং অন্যান্য দলকে মানতে বলেন, দেখেন সুষ্ঠু নির্বাচন হবে। সেখানে সব কিছু বলে তারা সব কিছু লিখে দিচ্ছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সাইন করছে, কিন্তু মানে না। সুতরাং এই জন্যই বলছি যে সর্বাঙ্গে ঘা মলম লাগাবেন কোথায়?
ইলেকশন কমিশন খালি করে কোনো নিরপেক্ষ নির্বাচন হবে না। নির্বাচন হলে আপাত মস্তক ওভারহল করতে হবে, জি। তাহলেই সম্ভব। জি, জনাব সুভাষ সিংহ রায়, অনেকগুলো কথাই এসেছে নির্বাচন কমিশন গঠন যেটা রাষ্ট্রপতির আছে এবং নির্বাচনের যেই প্রক্রিয়া চলছে, বিশেষ করে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়ে যাওয়ার যে সংস্কৃতি সেটা, এবং আরেকটা খুব ইন্টারেস্টিং, এবারের নির্বাচনে আগে মানে এর আগের ইউপি নির্বাচনেও ছিল যে আওয়ামী লীগের নৌকা প্রতীক পেলে মোটামুটি জয় নিশ্চিত, কিন্তু এবার কিন্তু মানে বিএনপি ওভাবে না থাকলেও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর সংখ্যা এত বেশি, ফলে নৌকা প্রতীক নিয়েও পাশের নিশ্চয়তা পাওয়া যায়নি, অনেকেই নৌকা প্রতীক নিয়েও পরাজিত হয়েছেন। ফলে সব মিলে নির্বাচনী সংস্কৃতিটা একটু মানে উল্টে গেছে কিনা? অসংখ্য ধন্যবাদ। তিনজন বিশিষ্ট বক্তা তাদের আলোচনা উপস্থাপন করেছে। আমি ছোট ছোট করে দু একটি কথা বলি। আজিজ ভাই যে কথাগুলো বলেছেন সে প্রেক্ষিতে আমার প্রথম যে উপলব্ধির জায়গা, আমি গত কয়েকদিন যাবৎ বাংলাদেশের আওয়ামী লীগ সরকারের আমলে যতগুলো বিজয় দিবস আর কতগুলো স্বাধীনতা দিবস এসেছে সেটা প্রায় 30টার কাছাকাছি, অর্থাৎ সব মিলে 60টি বিজয় দিবস এবং যোগ করলে স্বাধীনতা দিবস এসেছে। আমার আগ্রহী জায়গাটা ছিল যে ওই আওয়ামী লীগ আমলে যারা মুক্তিযুদ্ধের ইতিহাস লিখেছেন, বিজয় দিবস সম্পর্কে করপত্রে লেখা লিখেছেন, সে লেখাগুলো আমি পাঠ করেছি। আমার কাছে খুব দক্ষতার বিষয় উল্লেখ করতে হয় মনে হয়েছে, কেননা রাম বাদ দিয়ে রামায়ণ লেখা, বঙ্গবন্ধুরে বাদ দিয়ে, চার নেতারে বাদ দিয়ে 9 মাসের মুক্তিযুদ্ধ উপস্থাপন করা, এটা যে কত দক্ষতার ব্যাপার সেটা আমি এবার টের পেয়েছি। তা এরকম আজিজ ভাই যখন বাংলাদেশের 50 বছরের ইতিহাসে নির্বাচন কমিশন নিয়ে কথা বলেন, তখন তার সামনে ঘটে যাওয়া অনেকগুলো ঘটনা আছে। নির্বাচন কমিশন তো সে বিচারপতি ইদ্রিস দিয়ে শুরু হয়েছে, আর বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচন কিংবা কোনো প্রতিদ্বন্দ্বিতা ছিল না এরকম নির্বাচন তো যিনি সংবিধান প্রণয়ন কমিটির চেয়ারম্যান ছিলেন তিনিও হয়েছেন। অতএব ওই প্রসঙ্গগুলো যখন উত্থাপিত হয় তখন আমার কাছে মনে হয় যে কোনো কোনো কথা জোর করে বলা হয়। ব্যারিস্টার রুমির ফারহানা সুপ্রিম কোর্টের রেফারেন্স দিয়েছেন, তারা এই আইন নিয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছেন না কেন? এতদিন যাননি কেন? বাংলাদেশে 118 ক ধারা আছে, ভারতও 324 এর ক ধারা আছে। ওখানেও তো একটা বড় গণতান্ত্রিক রাষ্ট্র, সেই রাষ্ট্রে তো এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের আইন হয়নি। অথচ পাকিস্তানে কিন্তু সরকারি দল বিরোধী দল মিলে একটা কমিটি করে সেখানে নির্বাচন কমিশনার নিয়োগ করে। নির্বাচন কি ভালো হয়েছে পাকিস্তানের? হয়নি। আমরা বিচারপতি রৌফ দেখেছি, বিচারপতি আজিজ দেখেছি, বিচারপতি মাহফুজ দেখেছি, আমরা জাকারিয়া দেখেছি, কম তো দেখলাম না। অতএব যে কথাগুলো আমরা যখন বলি সেই কথার পিছনে আপনার যুক্তি থাকা প্রয়োজন। নিশ্চয়ই তাদের মধ্যে করে যুক্তি আছে। গান পাউডার দিয়ে মানুষ হত্যা করা, আপনার এই অনুষ্ঠানে আমি ডকুমেন্ট দেখিয়েছিলাম যে যাকে এই গান পাউডারের আসামি করা হয়েছিল সেই ব্যক্তিটি তখন জেলখানায় ছিল। অতএব গান পাউডার কারা মেরেছিল, কি মেরেছিল, এটা তো দিবালোকের মতো স্পষ্ট। জজ মিয়া নাটকের মতন সেই নাটকটি ছিল। আমি যে কথাটি বলবো, কেউ কথা বলে না। আজিজ ভাই বলছে কেউ কোনো প্রতিবাদ করে না। বিএনপির থেকে রাষ্ট্রপতি হয়েছিলেন বি চৌধুরী, তিনি যখন তার নির্বাচনী বক্তৃতায় টেলিভিশনে বিভিন্ন জায়গায় তিনি যখন অন্য ধর্মকে খাটো করে যখন বক্তব্য দিয়েছিলেন, নির্বাচনী প্রচারে বক্তৃতা দিয়েছিলেন, সেই বক্তৃতার সময় বাংলাদেশের নাগরিক সমাজের পক্ষ থেকে এখন আজিজ ভাইরা কথা বলছেন, তারা কি কোনো কথা বলেছিলেন? বলেছিলেন এক হাতে একটি ধর্মগ্রন্থ আর এক হাতে আর একটি ধর্মগ্রন্থ, কোন দিকে যাবেন বলা হয়েছিল তো। অতএব এই কথাগুলো খুব বলা যাবে। আপনি নির্বাচন কমিশনের আজকের যে কথাগুলো বলা হচ্ছে যে রাষ্ট্রপতি সংলাপে আহ্বান জানিয়েছেন, এটা প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান সাহেব
তিনি শুরু করেছিলেন। এম এ আজিজ ভাই মাঝে মাঝে বেশ অদ্ভুত অদ্ভুত যুক্তি দেন, 3 জোটের রূপরেখা। আমার তার মুখ দিয়ে শুনতে বেশ ভালোই লাগলো। 3 জোটের যখন রূপরেখা তৈরি প্রণীত হয় তখন তো আমরা রাজনৈতিক কর্মী। 3 জোটের রূপরেখার কথা বলা ছিল কি, যে পরপর 3টি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হইবে। কারণ 91 সালের নির্বাচন অস্থায়ী সরকারের অধীনে হয়েছিল বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের সময়। বিএনপিকে 91 সালে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়ে তারা কি এই রূপরেখা বাস্তবায়ন করেছিল? আওয়ামী লীগকে লড়াই করে সেই দাবিটি আদায় করতে হয়েছিল। এবং সত্যি সত্যি 3বার নির্বাচন হয়েছে। 96 হয়েছে, 2001 হয়েছে, 2008 হয়েছে। এবং বলে রাখা ভালো, এই 3টি নির্বাচনের মধ্যে 2টি নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করেছে। আর আওয়ামী লীগ এমন একটি রাজনৈতিক দল, যেই রাজনৈতিক দল 91 সালে যার অধীনে নির্বাচন করে, বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের অধীনে নির্বাচন করে পরাজিত হয়েছিল, সেটা কল্পনাও করেনি। এবং ভোটের দিক দিয়ে বেশি ভোট পেয়েছিল, আনুপাতিক হারে বেশি ভোট পেয়েছিল, তারপর সরকার গঠন করতে পারেনি। সেই বিচারপতি শাহাবুদ্দিন আহমেদকে আওয়ামী লীগ কিন্তু 96 সালে ক্ষমতায় থাকাকালীন অবস্থায় রাষ্ট্রপতি বানিয়েছিলেন। অতএব রাজনৈতিক সংস্কার এবং রাজনীতিতে কন্ট্রিবিউশন করার জন্য যে মনোভাব, সেটা আওয়ামী লীগের সবসময় আছে। আজিজ ভাই বললেন একেবারেই গরিবল কথা বলে দিলেন যে 5% রাজনীতিবিদ। আরে ভাই, জেনারেল জিয়াউর রহমান তো বাদ দিলাম, জেনারেল মুস্তাফিজ, মাজিদুল হক, কজনের নাম বলবো? কবে রাজনীতি করেছিলেন? জেনারেল মুস্তাফিজুর রহমান, যেটা রাজনীতির কথা বলা হয়, তিনি তো 69 সালে রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান মামলায় তিনি বাংলাদেশের পক্ষে যারা যুদ্ধ করেছিলেন, আগরতলা ষড়যন্ত্র মামলায় আসামি হয়েছিলেন, তাদেরকে চোখ বেঁধে পিটিয়েছেন। তার মধ্যে মুস্তাফিজুর রহমান একজন। তাকে পররাষ্ট্রমন্ত্রী বানিয়েছিলেন না? কোন রাজনীতিবিদ ছিলেন মুস্তাফিজুর রহমান? 91 সালের নির্বাচনে বিএনপি যে 300 সিটে প্রার্থী দিয়েছিলেন, কত শতাংশ রাজনীতিবিদদের দিয়েছিলেন? রাজনীতিবিদদের পাবেন কোথায় বিএনপি? অতএব এই কথাগুলো বলার জন্য শুধুমাত্র বলা হয়। আর আজকের প্রেক্ষাপটগুলো অনেকটা সময় পাল্টিয়েছে। দেশীয় এবং দেশের আন্তর্জাতিক রাজনীতির অনেক পরিবর্তন ঘটছে, অনেক রকম মেরুকরণ হচ্ছে, এটা আমাদের মানতে হবে। সেই প্রেক্ষাপটে আগামী দিনের রাজনীতি, যেটা শ্যামল দত্ত যেটা বললেন, খুব স্পষ্ট করে বলেছেন যে এই মুহূর্তে বলাটা খুব মুশকিল, কিন্তু 2014 নির্বাচন, 2018 নির্বাচন, সেই নির্বাচন, পরবর্তী নির্বাচন, সেই ধারাবাহিকতায় ঘটবে, এটা ধরে নেওয়ার কোনো কারণ নাই। এবং আওয়ামী লীগ বোধহয় সেটা বিশ্বাস করে না। আস্থা শব্দটি শুধু শব্দ নয় এবং আজিজ ভাই, আস্থা শুধু শব্দ নয়, এটা অর্জন করতে হয়। এবং আস্থার শুধুমাত্র শব্দের মধ্যে সীমাবদ্ধ রাখা যায় না। এবং বাংলাদেশের রাজনীতিতে যে সুরাজনীতির ধারাবাহিকতা, তার জন্য বিরোধী দলের অংশগ্রহণ লাগে। আওয়ামী লীগ বিরোধী দলে থেকে সেই অংশগ্রহণটা করেছে। আপনি আজিজ ভাইকে একটু বলতে দেন তো, বিরোধী দলে থেকে বিএনপি এই জাতিতে কি কন্ট্রিবিউশন করেছে, কি অবদান রেখেছে? ঠিক আছে, আমি আজিজ ভাইয়ের কাছে শুনবো। আমরা একটা বিরতিতে যাচ্ছি। প্রিয় দর্শক, আমরা ছোট একটা বিরতি যাচ্ছি। বিরতির পর আলোচনায় ফিরবো। প্রিয় দর্শক, আশা করি সঙ্গেই থাকবেন। প্রিয় দর্শক, ফিরে এলাম আলোচনায়। কথা বলছিলাম আসলে নির্বাচনী হাওয়া যেই অর্থে যে দেশ জুড়ে ধাপে ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন চলছে এবং আগামী নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির সংলাপ শুরু হয়েছে এবং যেটা আসলে আমাদের পরবর্তী নির্বাচনের দিকে নিয়ে যাবে। জনাব শ্যামল দত্ত, আপনার কাছে আবার ফিরছি আলোচনায়, যেটা হলো যে কথাটি হচ্ছে যে আইন প্রণয়ন করে নির্বাচন কমিশন গঠন, অথবা এখন যেভাবে সার্চ কমিটির মাধ্যমে হচ্ছে। আমি ধরে নিলাম যে বাংলাদেশে একটি আইন আছে, কিন্তু আইন প্রণয়ন করে হলে তো আমরা মঙ্গল গ্রহেতে লোকজনের নিয়ে নির্বাচন কমিশন গঠন করব না। নির্বাচন কমিশন তো এই দেশের লোক, সার্চ কমিটির মাধ্যমে যাদেরকে নেওয়া হচ্ছে, ঘুরে ফিরে তারাই তো আসবে।
ফলে এখনো মানে নির্বাচন কমিশনের হাতে আইনের যা যা আইন আছে চাইলে কিন্তু তাদের পক্ষে অনেক কিছু করা সম্ভব, কিন্তু আমরা সেই তাদের ক্ষমতার প্রয়োগ বা আইনের প্রয়োগ অতটা দেখি না। ভারতে এক ব্যক্তি, একজন টি.এন. সেশন ভারতের নির্বাচনী ব্যবস্থাকে অনেক চেঞ্জ করে দিয়েছিলেন। ফলে বর্তমান নির্বাচন কমিশনেরও যে আইন আছে এবং যদি ব্যক্তি যদি মানে শক্ত থাকেন তাইলে অনেক কিছু করা সম্ভব। সেই জায়গাটাতে একটা বড় ঘাটতি কিন্তু বারবার থেকে যায়। ফলে আইন দিয়ে বা মানে সার্চ কমিটি সেটাতে কি খুব পার্থক্য মানে ম্যাটার করে খুব? একেবারেই না। প্রবাস প্রথমে বলি, বাংলাদেশে তো অনেক আইন আছে, কিন্তু আইন তো সংকটের সমাধান করছেন। সুতরাং আইন কোনো বিষয় না। আপনি যদি পৃথিবীর শ্রেষ্ঠ আইনও করেন আর সেটি যদি বাস্তবায়ন না হয় বা বাস্তবায়নের ঘাটতি থাকে, তাহলে সে আইন করে কোনো লাভ হয় না। এখনো আমি মনে করি না আইন কোনো সমস্যা না। সমস্যাটা হচ্ছে আমাদের এখানে পলিটিক্যাল কনসেনসাস এবং এক ধরনের কনফিডেন্স। আমাদের পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে কি কনফিডেন্স আছে? আপনি আওয়ামী লীগ বিএনপির আমল নিয়ে সারাদিন ভাস করতে পারবেন, তাতে কি সংকটের সমাধান হবে? সমাধানটা হচ্ছে যে, ফ্র্যাঙ্কলি স্পিকিং, আমি একটু যদি সরাসরি বলি, আমি একটি গ্রহণযোগ্য নির্বাচন কমিশন চাই, যে নির্বাচন কমিশনটির উপরে আওয়ামী লীগ বিএনপি সহ সকল রাজনৈতিক দলের আস্থা থাকবে। দ্বিতীয়ত, এমন একটি নির্বাচন চাই যে নির্বাচনটি মানে সবার অংশগ্রহণ নিশ্চিত হবে, পার্টিসিপেটরি হবে। এখন সেই পরিবেশটা সৃষ্টির দায়িত্ব সরকার, আওয়ামী লীগ সহ অন্যান্য সকল দলের এই ক্ষেত্রে একটা রোল আছে, ভূমিকা পালন করতে হবে। এখন আপনি অতীতে কি হয়েছে না হয়েছে সেটা একটা বিষয়, সেটাকে পাশে রেখে বিএনপি তো পলিটিক্যাল কর্মসূচিতে অংশ নিচ্ছে, তারা সংসদে গেছে, শপথ নিয়েছে, নির্বাচন নিয়ে প্রশ্ন তুলছে ঠিকই, কিন্তু নির্বাচনী প্রক্রিয়ায় তো তারা অংশগ্রহণ করছে। ফলে এই জায়গাটিতে একটা আস্থা তৈরিটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি মনে করি যে আগামী নির্বাচনের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জিং বিষয় হচ্ছে একটা গ্রহণযোগ্য নির্বাচন কমিশন, যেটা মহামান্য রাষ্ট্রপতির সংলাপের মধ্য দিয়ে হোক, আইন করে হোক, আইন না করে হোক। আইন তো আগেও ছিল না, এখনো নাই, কিন্তু আমরা তো গ্রহণযোগ্য নির্বাচন একটা সময় দেখেছি। আমরা কি 91-এ গ্রহণযোগ্য নির্বাচন করিনি? করেছি তো। সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন এই আইন ছাড়াই হয়েছে। সুতরাং এটা কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে আমরা একটা কনজেনিয়াল পলিটিক্যাল অ্যাটমসফিয়ার চাই, যেখানে সকল দলের আস্থা থাকবে এবং নির্বাচনী প্রক্রিয়ায় সকলের অংশগ্রহণ নিশ্চিত হবে, এবং সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে একটা গ্রহণযোগ্য নির্বাচন আমরা করতে পারবো। দুঃখজনক হচ্ছে যে সেই জায়গায় আমরা আলোচনাটি করছি না। আপনি খালি আইনের কথা বলছেন। আইন তো ছিলই, আইন এক সময় ছিল, এক সময় নেই, তাতে কোনো তফাৎ হয়নি। সমস্যাটা আইনের না। প্রবাস, আপনি যেটি বললেন, আপনি যদি পৃথিবীর শ্রেষ্ঠ আইনও করেন, সেই আইন যদি একটি রাজনৈতিক সমঝোতার পরিবেশ তৈরিতে সহায়ক না হয়, সে আইন করে কি লাভ হবে? সুতরাং আমাদের এখানে যেটা দরকার, রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা পারস্পরিক আস্থা সৃষ্টি এবং এমন একটি পরিবেশ তৈরি করা যেখানে সকল দলের অংশগ্রহণ নিশ্চিত হয় এবং তার মধ্য দিয়ে জনগণ তার ম্যান্ডেটটা দিতে পারে এবং তার মধ্য দিয়ে একটা সরকার গঠিত হয়। আমার ধারণা, আমি যেটা শুরুতেই বলেছিলাম, যে বিগত 14-18 নির্বাচনের কথা বাদই দেন, আগামী 23-এর নির্বাচন কিন্তু ইট উইল নট বি সো ইজি, ইট উইল বি ভেরি টাফ ওয়ান। আমি আমার নিজস্ব হয়তো মতামত, এর সাথে অনেকে একমত হতে পারেন, না হতে পারেন, কিন্তু সেই জায়গাটিতে রাজনৈতিক দলগুলোকে একটা ঐকমত্যে পৌঁছাতেই হবে। আর বিএনপির মধ্যে আমার ধারণা যে সে বিষয়ে একটা ইতিবাচক ইঙ্গিত আছে। আপনি দেখেন, গতবার নির্বাচন করবে না বলে শেষ পর্যন্ত করেছে। তারা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সংলাপে গেছেন ঐক্যজোটের নেতৃত্বে। এবারও আমি দেখছি যে বিএনপির মধ্যে কিন্তু একটা ইতিবাচক দৃষ্টিভঙ্গি আছে। আপনি যদি খেয়াল করেন বিটুইন দ্য লাইন, আমরা তো যারা রাজনৈতিক বিট করেছি এক সময়, যারা একসময় রিপোর্টিং করেছে, যেমন তারা বলেছে যে মাননীয় রাষ্ট্রপতির চিঠি আসলে তারা দেখবেন বিষয়টা। তার মানে এই না যে তারা বিষয়টাকে নাকচ করে দিচ্ছেন না। সো এখানে একটা পজিটিভ অ্যাটমসফিয়ার তৈরি হওয়ার মানে সম্ভাবনা আছে। তারা যাবেন, বলবেন, তারপরে কি হয় দেখেন। কিন্তু আমি চাই যে এমন একটি পরিবেশ তৈরি হোক যার মধ্য দিয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠিত হোক। আইনের কোনো ব্যাপার না। আইন দিয়ে যে পৃথিবীর শ্রেষ্ঠ লোক, আপনি যেটি বললেন, পৃথিবীর শ্রেষ্ঠ লোকরাও আইনে বসে দিলেন, কিন্তু আইন বা তারা একটা গ্রহণযোগ্য নির্বাচন করতে পারলো না, যেখানে সবার অংশগ্রহণ হলো না, জনগণ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারলো না, লাভ কি আইন করে? সো এটা কোনো বিষয় না। আর দুনিয়াটা কিন্তু এখন প্রবাস পাল্টে গেছে। ইভেন গ্লোবাল সিনারিও যদি দেখেন, মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশেও কিন্তু নির্বাচন নিয়ে কারচুপির অভিযোগ আসছে, মানুষের মনস্তত্ত্ব বদলে ফেলার অভিযোগ আসছে। ক্যামব্রিজ অ্যানালাইটিকা বন্ধ হয়ে গেল, ফেসবুকের বিরুদ্ধে অভিযোগ আছে, রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ আছে যে তারা নাকি নির্বাচনে ম্যানিপুলেট করেছে আমেরিকান নির্বাচন। সো দেয়ার আর মেনি চ্যালেঞ্জ, এর বাইরে অনেক চ্যালেঞ্জ আছে, কিন্তু সেগুলোকে আমরা কিভাবে মোকাবেলা করবো জানি না। এখন এই সমস্ত, আর বাংলাদেশে তো আরো বড় ব্যাপার, বাংলাদেশের মানুষকে
ধর্মীয় প্রচারণা দিয়ে কিন্তু আপনি মনস্তত্ত্ব বদলে ফেলতে পারেন। আমরা দেখেছি অতীতে এগুলো। সো সেই সমস্ত চ্যালেঞ্জকে সামনে রেখে একটি সঠিক নির্বাচন, যে নির্বাচনে জনগণের ম্যান্ডেটটা রিফ্লেক্ট হবে, সেটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। সেটির জন্য আমাদের এখন থেকে কাজ করা উচিত। এখনো 1-2 বছর সময় আছে নির্বাচনের জন্য। আমার ধারণা যে পলিটিক্যাল পার্টিগুলো তারা বুঝতে পারবে যে তারা এমন একটি প্রক্রিয়া দিবে যে প্রক্রিয়ায় জনগণের মনস্তত্ত্বটা, জনগণের যা কি চায়, তারা তাদের অন্তত ভোটাধিকারটা প্রয়োগ করতে পারবে। তার জন্য নির্বাচন কমিশন, নির্বাচনী ব্যবস্থা, সরকার, মহামান্য রাষ্ট্রপতি, সমস্ত যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো আছে, যে সমস্ত আমাদের সাংবিধানিক জায়গাগুলো আছে, সেগুলো নিয়ে কাজ করা উচিত বলে আমি মনে করি। আইন তো একটা আছে, আইন একমাত্র সমাধান না, এটা আমারও তাই মত। জি, জনাব শ্যামল দত্ত, আপনাকে অনেক ধন্যবাদ। জনাব এম এ আজিজ, শ্যামল দত্ত তার দুই বক্তব্যেই উনি কনসেনসাসের কথা খুব গুরুত্ব দিয়েছেন, যে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ঐকমত্য থাকতে হবে, এবং আপনিও আপনার বক্তব্যে আগেরবার আস্থার কথা বলেছেন। মূল সমস্যাটা আসলে ওইখানে, যে আমাদের যে এখন যে রাজনৈতিক দলগুলো আছে তাদের কিছু কিছু জায়গায় তো মানে এক জায়গাতে না হলে, ধরেন এখন এই যেমন বেশিরুমিন ফারহানা যেটা বলছিলেন যে ওনারা রাষ্ট্রপতির আমন্ত্রণে যাবেন কি যাবেন না, আমি ধরে নিচ্ছি যাবেন না, অথবা যাবেন, যেটা শ্যামল দত্ত বলেন যে ইতিবাচক ইঙ্গিত উনি পাচ্ছেন। কিন্তু যদি কিছু জায়গায় যদি আমরা একমত হতে না পারি এখনই, আর 1-2 বছর পরে যে নির্বাচনটি আসছে, সেই নির্বাচন নিয়ে তো এখনই যদি আমরা সমস্যাগুলো সমাধান করতে না পারি, তাহলে এই সমস্যা কিন্তু জের কিন্তু আমাদের আগামী 2 বছর টানতে হবে। ফলে যে কনসেনসাসের কথা হচ্ছে সেইটার উপায় কি? না, আপনাকে বলি যে দাদা যে বলল কনসেনসাস, এটা বাংলাদেশে হতো, সেই কালচারটা রাজনীতিবিদরাই নষ্ট করে দিছে। যেমন ধরেন, আমি উদাহরণ দিই, আগে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর নিয়োগ দিতেন প্রধানমন্ত্রীর পরামর্শে, অর্থাৎ এই সংবিধানের আলোকেই রাষ্ট্রপতি নিয়োগ দিতেন। কোনো একটা ভিসি সম্পর্কে কোনো বিতর্ক শুনেছেন? কারণ সবচাইতে ভালো লোকটাকে ভিসি বানানো হতো, সিনিয়র লোকটাকে। আর এখন রাজনৈতিকভাবে অনুগত কে কত বেশি, সেটা থেকে ভিসি বানানো হয়। তো সুতরাং পার্থক্য হয়ে গেছে। এখন ধরেন নির্বাচন কমিশনে আইন করবেন, এখন যে পার্লামেন্ট, এই পার্লামেন্ট যদি আইন করে, সেটা সবার কাছে গ্রহণযোগ্য নাও হতে পারে, কারণ এখন তো একমুখী পার্লামেন্ট। এখন ধরেন যারা আইনের ব্যাপারে স্টিক করেন, যেমন জাতীয় পার্টি প্রেসিডেন্টের সাথে আপনার দেখা করেছেন, 3টা অপশান দিছে, তার মানে কোনোটাই না, অর্থাৎ প্রেসিডেন্ট যা করে তাই, ব্যাপারটা তাই। আইন করতে পারেন, না করলে আপনারা যদি সার্চ কমিটি করেন তাহলে 4 জনের নাম দিলাম, তাও যদি নয় 1 জন করেন আমি 1 জনের নাম দিলাম, এটা কোনো কথা হইল না। কোনো তাদের ব্যাপার, তাদের কোনো নিজস্ব স্ট্রিক্ট কোনো ডিসিশন নাই। অর্থাৎ এর অর্থই দাঁড়ালো যে রাষ্ট্রপতি যা করে তাতেই রাজি। এখন ধরেন শুরুতেই দেখেন, রাষ্ট্রপতি রাজনৈতিক দল 39টি নিবন্ধিত দলের সাথে আলোচনা করবেন। মহামান্য রাষ্ট্রপতি সংসদের বিরোধী দল, প্রধান বিরোধী দলকে ডাকলেন। হ্যাঁ, এরপরেই তাহলে বিএনপিকে ডাকা উচিত ছিল সংসদ অনুসরণ করলে। আপনি ডাকলেন ইনুকে। বিএনপি তার মানে বড় দলগুলো পরে দাওয়াত পাবে না, বড় দলগুলো কি জাতীয় পার্টি কি তাহলে এগুলো একটা সিস্টেম না। এখানে কিন্তু একটা কিছু যে ডাকা হচ্ছে, যে যারা মোটামুটি ভাবে সার্চ কমিটির পক্ষে মত দিবে তাদের আগে ডাকি, যারা বিপক্ষে দিবে তাদের পরে ডাকি, অথবা না করলে না করুক। হ্যাঁ, ব্যাপারটা তো এরকম। তাহলে এখানেও কিন্তু স্বচ্ছতার একটু অভাব আমি লক্ষ্য করছি। এই জন্যে বলছি যে সমস্যা কিন্তু প্রকট। এখন যদি আইনও করতে, কথার কথা আইন করতে চান, নির্বাচন কমিশনও করতে চান, তাহলে অন্তত পক্ষে পর্দার অন্তরালে আলাপ করতে হবে, এবং বৃহৎ দলগুলিকে সব, শ্যামল দত্ত যেটা বললেন, কনসেনসাসে আসতে হবে যে না, এই লোকগুলো সব দলমতের ঊর্ধ্বে, তাদের দিয়ে আমরা নির্বাচন কমিশন। যেমন আমি বলি, আপনার প্রফেসর সিরাজুল ইসলাম চৌধুরী, তার হাতে পায়ে ধরেও আনতে পারবেন না। যান রাজনীতিবিদরা তার হাতে পায়ে ধরে আনেন, এরকম লোক নিয়ে আসেন কয়েকটা, কেমনে তারা প্রয়োজনে ডিজাইন করে চলে যাবে, কিন্তু 2 নম্বরই করবে না। এটা আমার আস্থা। এরকম লোক পাবেন এখনো বাংলাদেশের নিরপেক্ষ 5টি লোক খুঁজে পাবেন। বেছে রিটায়ার অযোগ্য লোকগুলো ডেকে এনে নির্বাচন কমিশন নানান ভোটে নানানকে রিকেসার করে বানাবেন, আর তাদের দিয়ে নির্বাচন অ্যাসার্ট করতে বলবেন। আর যাদের দিয়ে প্রশাসন দিয়ে ইলেকশন করবে, তারা সরকারের কথা শুনে চলবে, সরকারকে ক্ষমতায় নেওয়ার জন্য ভোট করবে, নিজেরা সিল দিবে, নিজেরা
ভাই লোকাল গভর্নমেন্ট আর পার্লামেন্ট ইলেকশন তো এক না, ওখানে সরকারে দেওয়ার ব্যাপার। সুতরাং এই যে সংশয় সন্দেহ এটা দূর করতে হলে অবশ্যই আপনি বলেন পর্দার অন্তরালে বলেন আনুষ্ঠানিক বলেন বৃহৎ দল বসতে হবে, বসে আলোচনা করতে হবে। এই 15 বছরের আগের কাহিনী কয়ে লাভ নেই। দেশ আগাচ্ছে, রাজনীতি তো পিছাচ্ছে, ওই পিছনে ফিরতে পারা যাবে না, আগাইতে হবে। সুতরাং কনসেনসাস হতে হলে বসতে হবে, আস্থা ছাড় দিতে হবে, গণতন্ত্রের ছাড় দিতে হবে, উভয় পক্ষকে সবাইকে ছাড় দিয়ে দিয়ে একটা কনসেনসাসে আসতে হবে। এই জন্য দাদা যেটা বললেন, আমার কাছে ওয়েবসাইটে ধরা আছে 3 দলের রূপরেখা, সেখানে বলা আছে যে কিভাবে নির্বাচন হবে, কিভাবে নির্বাচন করবে, কিভাবে রাজনীতি করবে, কোথাও লেখা আছে। আর কিচ্ছু লাগে না, ওই জায়গাটা বসে আবার কোক যে আমরা 3 দলের রূপরেখা যেটা করছিলাম এটাতে আমরা আমাদের আস্থা আছে, বাস। তাহলে দেখবেন অনেক সমস্যার সমাধান হবে। সে মানেই নি, সেটা বাদ দেন, আমি তো সেটা বলছি বলেন না, বিএনপি শুরু আওয়ামী লীগ থেকে। কেউ মানে নাই, কেউ মানে আইনটাতে আওয়ামী লীগ কি 111 শোনেন গভর্নমেন্ট শোনেন, এখন আপনি তো- অন্যের দোষ দিন না, বিএনপি করে নাই তার জন্য তার নিন্দা করব। 111 সরকারের কেয়ারটেকার গভর্নমেন্ট হুদা কমিশন, তারা এই নির্বাচন কমিশনের আইনের খসড়া ড্রাফট ওই সরকারকে দিছে, সেই সরকার আওয়ামী লীগ সরকারকে দিছে 2009 সালে। 2009 সালে 2010 সালে আওয়ামী লীগ সেটা খসড়া ফাইনাল করেছে। আইন কেন ওইটাকে টেবিল করুক, ওটাকে নিয়ে আলোচনা করুক, ওইটাতে শুরু হোক। আইন করা যাবে না কেন, গেজেট করে ফেলানো যাবে না কেন? আইন তো পার্লামেন্টে নিলে তো 3 মিনিটে পাস হয়, করে তো, করতেছে তো, এটা হয় না কেন? কারণ হচ্ছে কি, সবগুলো রাজনৈতিক দল ভোটের আগে জিততে চায়। সুতরাং আইন এমনভাবে করতে হবে যাতে আমরা জি জিতি। জি জনাব এম এ আজিজ, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর আলোচনায় ফিরবো, আশা করি ফিরে এসে আপনাদের সঙ্গেই পাবো। প্রিয় দর্শক, ফিরে এলাম আলোচনায়। ব্যারিস্টার রুমিন ফারহানা, আমাদের আগের 2 বক্তাই মানে অনেক বক্তাই বলেছেন যে একটা ঐকমত্যের কথা বলেছেন রাজনৈতিক দলগুলোর মধ্যে, খুবই দরকারি জিনিস। সেটা তো আপনার মানে আওয়ামী লীগের যেমন দায়িত্ব আছে, আপনাদেরও দায়িত্ব আছে। ছাড় দেওয়ার কথা বলেছেন এম এ আজিজ, সেই ছাড়টা আপনার। আরেকটা কথা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে, মানে আপনাদের আমি আপনাদের স্পষ্ট অবস্থানটা বুঝতে চাই। 2014 সালের নির্বাচন আপনারা যাননি, 2018 সালে গেলেন। স্থানীয় সরকার নির্বাচন কোনোটাতে গেছেন, কোনোটাতে যাননি। 18 সালের নির্বাচনের পরে সংসদে যাবেন নাই ধরে নিয়েছিল সবাই, শেষ মুহূর্তে আপনারা গেলেন। এখন আবার স্থানীয় সরকার নির্বাচনে যাচ্ছেন না। আবার আপনাদের প্রার্থী কিন্তু ঠিকই আছে, নারায়ণগঞ্জে আছে এবং অনেক জায়গায় আছে। মানে আমি ঠিক আপনাদের নির্বাচনের ব্যাপারে বা সরকারের অধীনে নির্বাচনে যাওয়ার ব্যাপারে আপনার স্পষ্ট অবস্থানটা একটু জানতে চাই। দেখুন, একটা বিষয় আজকের আলোচনায় খুব স্পষ্ট, আইন থাকুক আর আইন না থাকুক, আইন নতুন করে করা হোক বা না হোক, সার্চ কমিটি দিয়ে হোক বা সার্চ কমিটি ছাড়া হোক, নির্বাচনটি সুষ্ঠু করবার জন্য আসলে কি দরকার, সেটি হচ্ছে সদিচ্ছা। এখন এই সদিচ্ছাটা সরকারের আছে কিনা, কিংবা শুধু সরকারের সদিচ্ছা থাকলেই একটা নির্বাচন সুষ্ঠু হবে কিনা, এই প্রশ্নগুলো আজকে আসছে। কারণ আমরা জানি যে নির্বাচনটি করবার দায়িত্ব শুধু যদি নির্বাচন কমিশনের ঘাড়ে দিয়ে দেই তাহলে তো হবে না। এখানে স্টেক হোল্ডার হচ্ছে সরকার, আছে রাজনৈতিক দল, আছে ভোটাররা, আছে প্রার্থীরা, আছে সমর্থক কর্মীরা। সুতরাং এটা একটা জয়েন্ট ভেঞ্চার। সুতরাং এইখানে যারা যারা স্টেক হোল্ডার আছে তাদের প্রত্যেকের সদিচ্ছা যেমন দরকার, তেমনি সার্বিকভাবে যদি সরকার না চায় তাহলে কখনোই একটা সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব না। আপনি যেটা বললেন যে আমরা কোনো নির্বাচনে অংশ নিচ্ছি, কোনোটাতে নিচ্ছি না, কোনোটাতে প্রতীকে দিচ্ছি, কোনোটাতে প্রতীক ছাড়া অংশ নিচ্ছি, কেন এটা? দেখুন, 2014 সালের নির্বাচনে আমরা বর্জন করেছিলাম সেই যুক্তিতে যে একটি দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না। এটাই কিন্তু 2018-তে যখন আমরা অংশ নিলাম আবারও কিন্তু একই কথা প্রমাণিত হলো। তখন কিন্তু আমরা যেমন 14-তে আপনারা অনেকেই বলেছেন, সুশীল সমাজ বলেছেন, সাংবাদিকরা বলেছেন যে বিএনপি কেন অংশ নিল না, এবং আওয়ামী লীগ তো বলেইছে বিএনপি কেন অংশ নিল না। আমরা তখন বলেছিলাম দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবার মতন রাজনৈতিক পরিবেশ বাংলাদেশে তৈরি হয়নি। এবং 18-তে যখন আমরা অংশ নিলাম তখন কিন্তু সেই কথাটি প্রমাণ হলো। এবং আজকে আপনি একেবারে লাস্ট টায়ারের নির্বাচন, ইউপি নির্বাচন যেটা নিয়ে আমরা আলাপ করছিলাম, সেটার দিকে যদি আপনি তাকান, সেখানে ভোট না দিলে মসজিদে যেতে পারবে না, ভোট না দিলে কবরে জায়গা হবে না, ভোট না দিলে এলাকায় ঢুকতে পারবে না, AK-47 নিয়ে ভোট নেওয়া হবে। এবং এখন আমি প্রথম আলো দেখছিলাম, এইমাত্র নিউজ আসছে, জামালপুরের সরিষাবাড়ির একটা ইউনিয়ন পরিষদে, সেখানে আওয়ামী লীগের
সাধারণ সম্পাদক বলছে, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলছে নৌকা মার্কাকে যে কোনো মূল্যে বিজয়ী করতে হবে, ভোটের দিন কেন্দ্র দখল করে হলেও নৌকা মার্কাকে বিজয়ী করতে হবে। আপনারা ভোট কেন্দ্র দখল করে রাখবেন, নৌকা জননেত্রী শেখ হাসিনার মার্কা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই নৌকা প্রতীক অমুককে দিয়েছেন, নৌকা মার্কাকে বিজয়ী করা আপনার দায়িত্ব। প্রতিটা লাইন আপনি লক্ষ্য করেন, একই সঙ্গে ভয় দেখানো থেকে শুরু করে জোর করা থেকে শুরু করে নিয়মের ব্যত্যয় করে কিভাবে ভোট আনতে হবে। তিনি আবার জেলা পরিষদেরও চেয়ারম্যান। তো এইরকম অবস্থা থেকে যখন সর্বত্র, আমরা ইউনিয়ন পরিষদের সর্বত্র দেখছি এই ধরনের ভীতির পরিবেশ তৈরি করা, না নির্বাচন কমিশন কোনো স্টেপ নিচ্ছে, না আমরা সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কোনো পদক্ষেপ নিতে দেখছি। অর্থাৎ কোনো তরফেই নির্বাচনটি সুষ্ঠু হোক সেই ইচ্ছা আমরা দেখি না। আমরা দেখি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় হতে হবে। আপনি যেটা বলছিলেন যে ইউনিয়ন পরিষদে এখন নৌকা মানেই জয়, বিষয়টা সেরকম নাই। কিন্তু নৌকা মানেই যদি জয় নাও হয়ে থাকে তাহলে নৌকার বিদ্রোহী প্রার্থী মানেই জয়। অর্থাৎ কোনো না কোনোভাবে সরকারি দলের সঙ্গে সংশ্লিষ্টতা থাকলেই জয়। আপনি যদি তর্কের খাতিরে আমি ধরেও নিই যে না নৌকা মানেই জয়, এবার ইউপি নির্বাচনে হচ্ছে না, তাহলে কোনো না কোনোভাবে সরকারি দলের সাথে সংশ্লিষ্ট থাকতে হবে। না হলে সরকারি দলের যিনি মানে জোটের শরিক, এখন পোষা বিরোধী দল আপনি যাই বলেন না কেন, জাতীয় পার্টি, সেই জাতীয় পার্টি পর্যন্ত বলতে বাধ্য হচ্ছে যে আমরা আমাদের প্রার্থীদেরকে মাঠে রাখতে পারছি না, প্রার্থীদের ভয়ভীতি দেখানো হচ্ছে, তাদের প্রচারণার সুযোগ দেওয়া হচ্ছে না, ভোটারদেরকে ভয় দেখানো হচ্ছে, যারা কর্মী সমর্থক আছে তাদেরকে এলাকা ছাড়া করা হচ্ছে। শুধু যে বিএনপির মানে প্রধান প্রতিপক্ষ যারা, প্রধান বিরোধী দল যারা, তাদের নেতাকর্মীকে ভয় দেখানো হচ্ছে তা না, এমনকি মহাজোটের শরিক জাতীয় পার্টি, সেই মহাজোটের শরিককেও কিন্তু আওয়ামী লীগ কোনো ছাড় দিচ্ছে না। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই যে সরিষাবাড়ির যে উদাহরণটি আমি দিলাম, সেখানে বিদ্রোহী প্রার্থী যিনি আওয়ামী লীগের, তিনি বলছেন আমি ভয় পাচ্ছি, যদি সুষ্ঠু ভোট হয় তাহলে আমি জিতবো। এরকম তো আসলে নির্বাচন হওয়ার কথা ছিল না। যখন আপনি নির্বাচনকে নিয়ে যাবেন আপনার অস্তিত্বের লড়াইয়ের মতন হয়ে যাবে, যে আপনার নির্বাচনে যে কোনোভাবে জিততে হবে। সেই যে কোনো ভাবটা হতে পারে পুলিশ প্রশাসন দিয়ে, সেই যে কোনো ভাব হতে পারে ক্যাডার দিয়ে, অস্ত্রের মুখে ভয়ভীতি দেখিয়ে। সেরকমভাবে যদি নির্বাচনটাকে এখন বাঁচা মরার মতন নিয়ে যান, তখন তো আসলে নির্বাচন আর নির্বাচন থাকে না। এবং একটা নির্বাচন হবে যেখানে বিভিন্ন দলমতের মানুষ অংশ নেবে, ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে গিয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবে। সেই ভোটের যেই সঠিক প্রতিফলন সেটা আমরা ভোটের ফলাফলে দেখতে পাবো। সেই রকম নির্বাচন তো বাংলাদেশে হচ্ছে না। জাতীয় নির্বাচনে না হয় সরকার পরিবর্তনের একটা ভয় থাকে, এবং সরকার মনে করে যে দীর্ঘ 13 বছর তারা যেই পরিমাণ জনরোষ সৃষ্টি করেছে তাতে ক্ষমতা থেকে গেলে তাদের অস্তিত্ব রাখা মুশকিল হয়ে যাবে, সুতরাং তারা মরণপণ লড়াইয়ে নামে। কিন্তু একটা স্থানীয় সরকার নির্বাচন এবং স্থানীয় সরকারের সবচেয়ে প্রাথমিক যে ধাপ ইউনিয়ন পরিষদ নির্বাচন, সেখানে আমরা এই মরিয়া ভাবটা কেন দেখছি? এখানে হতে পারে টাকার হিস্সার একটা ক্ষয়ক্ষয়ী, এখানে হতে পারে প্রজেক্টের ক্ষয়ক্ষয়ী, এখানে হতে পারে কাজের ভাগের ক্ষয়ক্ষয়ী। কারণ তা না হলে একটা একেবারে লাস্ট টায়ারের নির্বাচন নিয়ে এত মরিয়া অবস্থা তো আমরা আশা করি না। এবং এই নির্বাচনটি আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে আগামী 2 বছর পর যে জাতীয় নির্বাচন হতে যাচ্ছে সেটা আসলে কি ধরনের নির্বাচন হবে। এর মধ্যে আমি বলবো যে বিএনপি এখনো কিন্তু নাকচ করেনি যে সার্চ কমিটি গঠনের আলোচনায় তারা যাবে না। তারা বলছে আমন্ত্রণ পত্র পেলে তখন তারা বিবেচনা করবে। তবে এই প্রশ্নটি থেকেই যায় যে সার্চ কমিটি দিয়ে নির্বাচন কমিশন গঠন হওয়ার পরে সেই নির্বাচন কমিশনটি কেমন হবে। কারণ 2012 বা 17 সালে যে নির্বাচন কমিশন গঠিত হয়েছে, যার অধীনে 2014 নির্বাচন হয়েছে এবং 2018 নির্বাচন হয়েছে, সেই অভিজ্ঞতা তো আসলে খুব সুখকর অভিজ্ঞতা নয়। এই অভিজ্ঞতা হচ্ছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের অভিজ্ঞতা। এই অভিজ্ঞতা হচ্ছে যেখানে বিরোধী দলের প্রার্থীকে দাঁড়াতেই দেওয়া হচ্ছে না, ভোটারদেরকে ভয় দেখানো হচ্ছে, যারা কর্মী সমর্থক আছেন তাদেরকে পোলিং এজেন্ট হতে দিচ্ছে না, এক একজনের নামে শত শত মামলা দেয়া হচ্ছে যাতে তারা এলাকায় থাকতে না পারে। তো এরকম অভিজ্ঞতার মধ্যে দিয়ে 2023 সালে যাওয়াটা নিশ্চয়ই কোনো রাজনৈতিক দলই বেছে নেবে না। আর একটা কথা আমি খুব পরিষ্কারভাবে আজকে বলতে চাই যে 2014 বা 18তে যেই ধরনের সুবিধাজনকভাবে আওয়ামী লীগ পার পেয়ে গেছে, 2023টা বোধহয় অত সহজ হবে না। কারণ মানুষের মধ্যে এক ধরনের জনরোষ আমরা লক্ষ্য করি। আজকে 3 জোটের রূপরেখা নিয়ে কথা আসছিল। 3 জোটের রূপরেখা একটা কথা খুব পরিষ্কার ছিল যে পতিত স্বৈরাচারকে নিয়ে কেউ রাজনীতি করবে না। কিন্তু মানে পতিত স্বৈরাচার পতনের 5 বছরের মাথায় আমরা দেখলাম আওয়ামী লীগ কিন্তু তাকে লুফে নিল এবং তাদের সহায়তায় 96তে তারা সরকার গঠন করলো। সেই সহায়তা কিন্তু তাদের সেই গাঁটছাড়া কিন্তু আজও ছোটে নাই, যে কারণে মাঝখানে কিন্তু বিএনপির সাথে গাঁটছাড়া ছিল।
পতিত স্বৈরাচার মাঝখানে বিএনপির শোনেন, সাথে গাঁটছড়া শুরু বেঁধেছে। সূচনাটা করেছিল আওয়ামী লীগ। চার দলীয় জোটের শীর্ষ নেতাদের মধ্যে এরশাদ ছিলেন, শোনেন, খালেদা জিয়াও ছিলেন। সূচনাটা করেছিল আওয়ামী লীগ হ্যাঁ, এবং সূচনা করেছিল, এবং ঠিক। এখন অবধি আওয়ামী লীগ যে টিকে আছে সেটাও কিন্তু জাতীয় পার্টির গায়ে ভর দিয়ে। জাতীয় পার্টির মহাসচিব সম্প্রতি বলেছেন যে একতরফা প্রেম করে গেলাম আর বারবার আওয়ামী লীগকে ক্ষমতায় আনলাম, 96-তে আনলাম, 2008-এ আনলাম, 14-তে আনলাম, চার দলীয় 18-তে জোটের আনলাম। শীর্ষ নেতাদের বৈঠকের প্রথম বৈঠকের দিন আমি রিপোর্টার হিসেবে উপস্থিত ছিলাম 29 মিন্টো রোডে। এরশাদ, খালেদা জিয়া, গোলাম আজম এবং এই যে হাফিজা হুজুর, যেহেতু স্বৈরাচারের সাথে আসলে বিএনপি যায় না কখনোই, সুতরাং সেই জোট কিন্তু টেকে নাই, সুতরাং সেই জোট ভেঙেও রাখতে গেছে পারেন নাই হয়তো, এবং পরবর্তীতে চেষ্টা দেখা হয়েছে গেছে নানাভাবে। এরশাদ তার তারেক রহমান মানে- এরশাদের মানে খাওয়া দাওয়ার গল্প আমরা চরিত্রগতভাবে শুনেছি, যেহেতু যাই হোক দলের মধ্যে মিল আছে, তারা সেটা এক আলাদা হয়ে কথা। গেছে। জি জি, আপনাকে অনেক ধন্যবাদ। জনাব সুভাষ সিংহ রায়, ব্যারিস্টার রুমিন ফারহানা যখন পত্রিকার পড়ে শোনাচ্ছিলেন, আমি আপনাকে রুমিন ফারহানার মতো এমন অনেক, মানে গত এক মাসে অনেক শোনাতে পারবো যে যে মানে জোর করে ক্ষমতা নেওয়া, নৌকাকে ভোট দিতে হবে, না দিলে এই হবে, AK-47 ইত্যাদিতে অনেক। এটা কিন্তু ঠিক যে যারা এই কথাগুলো যিনি বলেছেন, জামালপুরের সরিষাবাড়ির আওয়ামী লীগের যেই নেতা বলেছেন এই কথাগুলো, তিনি কিন্তু আওয়ামী লীগের ক্ষতি করছেন, কোনোভাবেই ভালো করার কথা না। আওয়ামী লীগ ক্ষমতায় আছে, তারা জোর করে হোক আর যে নির্বাচন যে করুক, কিন্তু এই কথা বলার অর্থ কিন্তু আসলে নির্বাচন পরিবেশকে নষ্ট করে দেয়। মানে যেখানে বিএনপি আনুষ্ঠানিকভাবে যাচ্ছে না, সেরকম একটি মানে আপনার একতরফা নির্বাচনী মাঠও এরকম উত্তপ্ত বা এরকম হুমকি ধামকি, এবং এই হুমকি ধামকি কিন্তু বিএনপিকে দেওয়া হচ্ছে না, আসলে বিদ্রোহী প্রার্থীদের দেওয়া হচ্ছে। মানে আওয়ামী লীগের মধ্যে এত অন্তর্দ্বন্দ্ব বা মানে এত কোন দলটা কেন মানে হয়ে গেল কি, মানে অনেকদিন ক্ষমতায় থাকার কারণে? অসংখ্য ধন্যবাদ। কথাগুলো যেমন একতরফা না বলি, এটাও কিন্তু খেয়াল রাখা দরকার। বিশেষ করে আপনি যখন এই কথাগুলো বলছেন, এই সংবাদগুলো নিশ্চয়ই চোখে পড়েছেন যে স্থানীয় পর্যায়ে বিএনপির নেতারা আওয়ামী লীগের প্রার্থী হয়ে কাজ করছেন, এমন অনেক সংবাদও আছে। বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করছেন, আওয়ামী লীগের নৌকার প্রার্থীর পক্ষ কাজ করেছেন। তাহলে তো ভালো কনসেনসাস হচ্ছে আচ্ছা, এখানে। এটা হয়েছে তো? আমি ঠিক বলেছি কিনা? না হলে আপনি জি, জি, অনলাইনে হ্যাঁ, দেখুন, বলেন। বিভিন্ন গত 3-4 মাসে আপনি দেখতে পাবেন। বিএনপি সমর্থিত প্রার্থী নাই, সেখানে হয়েছে। যাই হোক বাবা, যুক্তির অভাব নাই এম এ আজিজ ভাই। কনসেনসাস বলে হয়ে যে গেছে পর্দার আড়ালে আলাপ আলোচনা হতে হবে। জি। তো যাই হোক, পর্দার আড়ালে আলাপ আলোচনা কখন হয়? যখন একটা অবস্থান তৈরি করবার জন্য এবং আস্থার জায়গা তৈরি করবার জন্য হয়। বলেছেন দেশ এগিয়েছে, অসংখ্য ধন্যবাদ এম এ আজিজকে যে দেশ এগিয়েছে, এবং তিনি বলছেন টানা 13 বছর ক্ষমতায় স্বীকার তো অন্তত করলেন দেশ এগিয়েছে, রাজনীতি পিছিয়েছে। রাজনীতি কিন্তু একটি রাজনৈতিক দল দিয়ে তো আর রাজনীতির সংস্কৃতি বিকাশ হয় না। রাজনীতির সংস্কৃতি বিকাশের জন্য অনেকগুলো রাজনৈতিক দলের প্রয়োজন। কখনো আজিজ ভাইদের বলতে শুনি নাই, আজিজ ভাইদের বলতে শুনি নাই এই যে যুদ্ধাপরাধী দল জামাত ইসলাম, সেটা যে বিএনপির সাথে মিশে এবং বিএনপির ঘাড়ে ভর করে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি ধ্বংস করে দিয়েছে, আস্থার জায়গা নষ্ট করেছে, সমঝোতার পরিবেশ নষ্ট করেছে। এটাকে কখনো বলেছেন? 2014 নির্বাচনে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করেনি কেন? স্পষ্ট জামাত ইসলামের কথায়, এগুলো দেখেছি তো। এবং তার কাফফারা কে দিয়েছে? 2018 নির্বাচনে বিএনপির প্রার্থীদের ধানের শেষ প্রতীক দেওয়ার আগেই জামাত ইসলামকে প্রতিষ্ঠা দিয়ে দিয়েছে। অতএব সেই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো তো আলোচনা আসা দরকার। আলোচনা একতরফা আনলে হবে না, আর একটু বাক্য গঠনে সতর্ক থাকা দরকার। আমি যদি বলি খালেদা, খুব খারাপ শোনায়। আপনি হাসানুল হক ইনুর পুরো নামটা আপনি বলবেন না, আপনি অবজ্ঞার স্বরে ইনু বলবেন, এটাও কিন্তু ভালো কথা না। অতএব রাজনৈতিক সংস্কৃতি বিকাশের ক্ষেত্রে এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। আপনি যে কোনো মানুষকে কোন মর্যাদার জায়গায় আপনি তাকে দেখছেন এবং তাকে কতটা সম্মান দিচ্ছেন। আপনার সাথে আমি একটা ছোট্ট জিনিস সংযুক্ত করে দিচ্ছি। শ্যামল দত্ত বলছিলেন যে আগামী নির্বাচনটা একটা খুবই চ্যালেঞ্জিং নির্বাচন হবে, এবং ব্যারিস্টার রুমিন ফারহানা বলছিলেন যে 2023 সালের নির্বাচন অত সহজ হবে না। এই মানে আমরা ধরে নিচ্ছি আর বছর 2-1 বাকি আছে, এই যে চ্যালেঞ্জ এবং অত সহজ হবে না, এই বাকি সময়টাতে কি জিনিসগুলো সহজ করে আনা বা চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে একটা ভালো পরিবেশ সৃষ্টি করার সুযোগ আছে কিনা আর কি, সেটা আপনার সাথে। আপনি যদি দলীয় রাজনীতির হিসাব করে বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু বেশ আগে থেকেই নির্বাচন প্রস্তুতির জন্য কিন্তু মাঠে নেমেছে এবং তাদের কার্যকলাপ চলছে।
আপনি গণমাধ্যমও দেখবেন, এবং ভাবনা চিন্তা আছে। 1981 সালের 17ই মে শেখ হাসিনা, আজকের প্রধানমন্ত্রী, তিনি দেশে ফিরে আসার পরে যতগুলো নির্বাচন হয়েছে, প্রতিটি নির্বাচন আগের নির্বাচন হচ্ছে নৌকা মার্কা বেশি ভোট পেয়েছে। যে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেতে পারিনি, অর্থাৎ ক্ষমতা দেশ পরিচালনার দায়িত্ব দিতে পারিনি, সেই নির্বাচনেও আওয়ামী লীগ কিন্তু বেশি ভোট পেয়েছে। আমি 91 সালের কথা উল্লেখই করলাম। আর আরেকটা কথা বলেন তো, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাপনা, আমরা 30 জন লোককে দেখেছি, 30 জন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টাকে দেখেছি। 3টি ছিল, 3টি তত্ত্বাবধায়ক সরকার ছিল। 30 জনের মধ্যে কিন্তু জনগণের মধ্যে এবং সমর্থকদের মধ্যে কিন্তু ভাগাভাগি ছিল, কে কোন পন্থী। ওই তত্ত্বাবধায়ক উপদেষ্টা যিনি এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, ও পদের দায়িত্ব আছেন, সে কোন পন্থী, কোন ঘেঁষা, এটাই তখন ছিল না। আপনি গণমাধ্যমের একজন দায়িত্বশীল ব্যক্তি হিসেবে অস্বীকার করতে পারবেন? অতএব এই যে পন্থীর যে ব্যাপারটি, সে পন্থীর ব্যাপারটা তো সবচেয়ে সর্বনাশের জায়গা তৈরি করেছে 2001 সালের নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের। লতিফুর রহমানের যে নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাপনা, সেটা বাংলাদেশের নির্বাচনকে অনেক প্রশ্নবিদ্ধ করেছে। আমরা বলছি বটে, এখন তিনটে নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়েছে, সুষ্ঠু হয়েছে। আপনি কি বলতে পারবেন 2001 সালের নির্বাচন যেদিনকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা লতিফুর রহমান সরকারের হাতে দায়িত্ব দিয়ে তিনি যখন সুষ্ঠুভাবে ফিরে গেলেন, তিনি যখন তার নিজের ঘরে ফিরলেন, তখনকার গভীর রাত্রে এই যে আমলাতন্ত্রের যে ভিতরে যে উলট পালট, যে সংস্কারের নামে যে পদ্ধতি, সেটা কোন হলো? আপনি চলে যাওয়ার পর পরে গণভবনে টেলিফোনের লাইন কেটে দিলেন। এই যে প্রক্রিয়াগুলো, এবং আপনি নির্বাচন নামার হাতে হাতে লতিফুর রহমান কমিশন দায়িত্ব নেওয়ার হাতে হাতে বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্যাতন, নিপীড়ন, আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর নির্যাতন, এটা তো তখনকার পত্রপত্রিকা খুললেই দেখতে পারবেন। অতএব যদি আমি দায়িত্বশীল ব্যক্তি হিসেবে কথা বলি, যদি আমি আজিজ ভাইয়ের মতো জায়গায় থাকতাম যে কোনো দলের সাথে আমার সংযুক্ততা নাই, তাহলে কথাগুলো যথাযথ বলা আমি বলতাম। আজিজ ভাই বলছেন না। আপনি বলেন 2001 সালের নির্বাচনে আগে কি হয়েছে, পরে কি হয়েছে। অতএব 2001 সালে 1 অক্টোবর নির্বাচন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনটি সুষ্ঠু স্বাভাবিক হয়েছে, এইটা কি সর্বাংশে বলা কি ঠিক হবে? অনেক সময় যুক্তির খাতিরে আমরা হয়তো কিছুটা মেনে নিচ্ছি, কিন্তু বললাম 30 জনের মধ্যে কতজন আওয়ামীপন্থী ছিলেন, কতজন বিএনপি পন্থী ছিলেন, কতজন মধ্যপন্থী ছিলেন, এ ব্যাপারে তো অ্যানালাইসিস তো পরবর্তীতে হয়েছে, আমরা দেখেছি। অতএব রাজনৈতিক সংস্কৃতির বিকাশে প্রয়োজন, আর বিএনপির দায়িত্ব রয়েছে। বিএনপি কি দায়িত্ব রয়েছে? যে বাংলাদেশের মানুষের আস্থা অর্জন করবার। বিএনপির কর্মীদের কাছে বিএনপি তার অবস্থান পরিষ্কার করতে আমরা একটা বিরতিতে যাব। তবে আমার একটা জিনিস যে বিএনপির অবশ্যই দায়িত্ব আছে, কিন্তু ক্ষমতাসীন দল হিসেবে আওয়ামী লীগের দায়িত্ব অবশ্যই বিএনপির চেয়ে বেশি, অবশ্যই আশা করে। জি, আমরা অনুষ্ঠানের শেষ বিরতিতে যাচ্ছি, আশা করি ফিরে এসে আপনাদের সঙ্গেই পাবো। প্রিয় দর্শক, ফিরে এলাম আলোচনায়। আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে, অল্প একটু সময় আছে। আমরা জনাব শ্যামল দত্তকে দিয়ে শুরু করেছিলাম, শ্যামল দত্তকে দিয়ে অনুষ্ঠানটি শেষ করতে চাই। দাদা, শ্যামল দত্ত সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমরা অল্প অল্প করে, আমি ব্যারিস্টার রুমিন ফারহানার কাছ থেকে 1 মিনিট শুনবো। আর যদি আপনার কিছু বলার থাকে, যে আমরা যেই জায়গাটাতে আসলাম, যেই সুভাষ সিংহ রায় যেটি বলছিলেন, যে আপনি আগে বলছিলেন যে 2023 সালের নির্বাচন অত সহজ হবে না, কিন্তু মানে সুভাষ সিংহ রায়টার মানে অতীতের অনেকগুলো নির্বাচনের কথা বলছেন। এখন আসলে আমি একদম আমার জায়গা থেকে বলতে চাই যে আমরা চাই যে সব দলগুলো নির্বাচনে অংশ নিক। সেইখানে মানে আপনাদের অনেক দাবি দেওয়া আছে, কিন্তু 2018 সালের পরিস্থিতি আর 2023 সালের পরিস্থিতি খুব বেশি ফারাক তেমন হবে না। মানে সামনের নির্বাচন নিয়ে আপনার যে কোনো আমি জানি যে আপনারা এখনকার বলবেন যে আমি নির্বাচনে যাব না, সেটাই থাকবে তাও না, বা আমি নির্বাচনে যাব সেটাও থাকবে তাও না, কিন্তু আপনার নিজস্ব কোনো অবস্থান না। দেখুন, যদি নির্বাচনটি এমন হয় যে যেখানে ভিন্ন দলের প্রার্থী দাঁড়াতেই পারছে না,
প্রচার প্রচারণা চালানো যাচ্ছে না এবং নির্বাচনটি আগেই ছক কষে রেডি করা, যেখানে পুলিশ প্রশাসন এবং দলীয় কর্মী মিলে একটা বাহিনী তৈরি হয়ে গেছে এবং নির্বাচন কমিশন পুরো বিষয়টি দেখে না দেখার ভান করছে, তাহলে তো আসলে সেই নির্বাচনে যাওয়া বা না যাওয়ায় কোনো পার্থক্য নেই। তবে বৈশ্বিক পরিস্থিতি কিন্তু অনেক পাল্টে গেছে। আপনি দেখেন বাইডেনের গণতন্ত্র সম্মেলনে কিন্তু বাংলাদেশ আমন্ত্রিত হয়নি এবং বাংলাদেশের সাথে তালিকায় যুক্ত হয়েছে উত্তর কোরিয়া, আছে চীন, আছে মিয়ানমারের মতন দেশ। সুতরাং বাংলাদেশের গায়ে যে লেভেল লাগার সেটা কিন্তু লেগে গেছে আন্তর্জাতিকভাবেই। এবং আপনি জানেন যে আমাদের একটি সেটা কিন্তু সংস্থা- কারোর জন্য আপনি গৌরবের, এটা না, বিএনপির জন্য একদম গৌরবের না, না, বাংলাদেশের একদম না। জন্য। আমি ঠিক সেটাই বলছি যে বিএনপি দীর্ঘ সময় বা বিরোধী দল মতের মানুষ দীর্ঘ সময় যে কথাগুলো বলে এসছে সেটার একটা আন্তর্জাতিক প্রতিফলনও কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি। আমরা দেখছি বাংলাদেশের সংস্থা র্যাবকে নিষিদ্ধ করা হয়েছে একটি যুক্তরাষ্ট্রে। আমরা দেখেছি যে আমাদের সাবেক সেনা প্রধানের ভিসা বাতিল করে দিয়েছে। তো এগুলো কোনো দেশের জন্য সম্মানজনক নয় এবং দেশে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে দাঁড়িয়ে এই সংবাদগুলো যখন আমরা পাই, আমাদের কারো জন্যই কিন্তু এটা স্বস্তিদায়ক নয়। এবং খুব দুঃখজনক হচ্ছে যে এই গণতন্ত্রের স্বপ্ন নিয়ে কিন্তু বাংলাদেশের যাত্রা শুরু হয়েছিল। বাংলাদেশের মুক্তিযুদ্ধের একটা মাত্র চেতনার কথা যদি বলতে হয়, আপনি যদি ঘোষণাপত্রটি দেখেন, এটা খুব স্পষ্ট এবং পরিষ্কার যে সেটি হচ্ছে গণতন্ত্র এবং মানুষের ভোটের অধিকার। সেই অধিকারটা যখন মানুষ হারিয়ে ফেলে তখন আসলে তো এই দেশের রাজনীতি নিয়েই বা আমি কি বলবো। আজকে আলোচনা টেবিলে এসেছে যে কত শতাংশ রাজনীতিবিদ আসলে রাজনীতি করছেন আর কত শতাংশ ব্যবসায়ী। অনেক ধন্যবাদ। আমরা চাই যে জনগণ তার ভোট তার মতো করে দিবে এবং তাদের জনপ্রতিনিধি জনগণই নির্ধারণ করবে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নয় কোনোভাবেই যেন নির্বাচন মানে প্রশ্নবিদ্ধ না হয়। আমরা একটা সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা, আরও অনেক বাকি আছে সময়, 2 বছর 3 বছর। এই সময় নিশ্চয়ই রাজনৈতিক দলগুলো কোনো না কোনো একটা ঐক্যমত্যে পৌঁছাতে পারবে। সবাই ভালো থাকবেন।